আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ফিজিক্স ভেক্টরের আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমরা হলো ভেক্টরের 4টা লেকচার কমপ্লিট করছি অ্যান্ড আজকে হলো আমরা 5 নাম্বার লেকচার শুরু করব। তো এই 5 নাম্বার লেকচার করার আগে ব্যয় সাজেশন থাকবে, তোমরা অবশ্যই আগে 4টা লেকচার সুন্দরভাবে দেখে আসবা। এবং একদম যদি স্পেসিফিকলি বলি, আমাদের 4 নাম্বার লেকচারে যে হোমওয়ার্কটা ছিল, এইটা তোমরা কে কে বাসায় হলো প্র্যাকটিস করছো ব্যাগ একটু জানাও তো। তোমরা কে কে বাসায় প্র্যাকটিস করছো এটা কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপর হলো তোমরা যারা প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করে হলো পারছো, তাদেরকে তো হলো কংগ্রাচুলেশনস যে তোমরা আসলে আগের সবগুলো টপিক মোটামুটি সুন্দর করে বুঝতে পারছো। আর যারা হলো অনেক ট্রাই করেও পারো নাই, তোমাদের জন্য হলো ভাইয়া আজকে ম্যাথটা আবার সলভ করে দেবো। আর যারা একবারও দেখো নাই, জাস্ট ওই ক্লাসটা শেষ করে এখানে চলে আসছো, তাদের জন্য কিন্তু আমি হোমওয়ার্ক সলভ করে দিচ্ছি না। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি আমাদের হোমওয়ার্কটা সলভ দিয়ে। তো আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কী ছিল? লাস্ট ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল যে এ এবং বি দুইটা ভেক্টরের লব্ধির মান √3b। ঠিক আছে, এ এবং বি দুইটা ভেক্টরের লব্ধির মান √3b। আর এই √3b যা হলো এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে। দেখাও যে এ ইকুয়াল টু বি অথবা এ ইকুয়াল টু 2b এবং এ ও বি এর মধ্যে বি এর যে মধ্যবর্তী কোণ সেটা হলো 60 ডিগ্রি অথবা হলো 120 ডিগ্রি। তাহলে খুব সুন্দর একটা ম্যাথ। চলো আমরা আগে ভেক্টরের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাদেরকে বলছিলাম যে আমরা আগে একদম ইনিশিয়ালি জিনিসগুলোকে ড্র করে নেব। ঠিক আছে, ড্র করলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এ এবং বি দুইটা ভেক্টর যাদের লব্ধির মান হলো কত? লব্ধির মান হলো √3b। তো আমি সিম্পলি ধরি এখানে এ একটা ভেক্টর, এটা আমি ধরলাম। এখানে ধরলাম আমি বি একটা ভেক্টর, আমার ইচ্ছা মতো এটা মানে আমি আমার মতো করে আঁকলাম। এ বি দুইটা আমি ভেক্টর রেখে ফেললাম এবং এদের একটা লব্ধি আছে। হ্যাঁ, সেই লব্ধির মানও আমাকে দিয়ে দিছে। ধরো আমি লব্ধিটা ড্র করলাম, এটা হলো আমার এ আর বি এর যে লব্ধি ভেক্টর। আচ্ছা, এবার আমরা একটু মানগুলা লিখি। তাহলে এইটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার ভাইয়া এ ভেক্টর, আর এইটা হলো আমাদের বি ভেক্টর। এবং এদের যে লব্ধি সেটা আমাকে বলে দিছে, সেই লব্ধি কত? সেই লব্ধি হলো তোমার √3b। এবং আরও একটা কথা বলছে যে এই লব্ধিটা তোমার এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা এর সাথে একটা অ্যাঙ্গেল নেব, সেই অ্যাঙ্গেলের মান কত? 30 ডিগ্রি। ঠিক আছে, আমার যেটা প্রমাণ করতে হবে এ আর বি এর যে মধ্যবর্তী কোণ, এই আলফা মধ্যবর্তী কোণ আলফা, এটা হলো 60 ডিগ্রি অর 120 ডিগ্রি। এটা হলো আমার এখান থেকে প্রমাণ করতে হবে। এবং আমার আরও প্রমাণ করতে হবে যেটা, সেটা হলো তোমার এ ইকুয়াল টু 2b, এ ইকুয়াল টু হলো বি অথবা এ ইকুয়াল টু 2b। সো মানে এটা দেখে যত কঠিন মনে হইতেছে, ম্যাথটা আসলে এত কঠিন না, ম্যাথ খুব ইজি। ওই যে বললাম, তোমরা যারা বাসায় ট্রাই করছো তারা মোটামুটি হয়তো বুঝতে পারছো। তো চলো আমরা একটু দেখি। এখন এখানে আসো, এখানে আমাকে কি বলছে? এ আর বি এর লব্ধি হলো √3b। এ আর বি এর লব্ধি কত? √3b। তাহলে বলো তো ভাইয়া, এ আর বি এর যদি লব্ধি √3b হয়, আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না? আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না যে লব্ধির যে নর্মাল সূত্র দিয়ে, সেটা হলো তোমার √3b ইকুয়াল টু √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। বলে এটা আমরা লিখতে পারি না? লিখতে পারি। আচ্ছা, তোমরা যদি এটা দিয়ে, আমরা তো মানে লব্ধি দিয়ে হয়তো তোমরা সবাই পারবা, আমি তোমাদের আরও একটু সহজ করে দেই। লাস্ট ক্লাসে আমরা উপাংশ বিভাজন দিয়ে করছি না? চলো আমরা উপাংশ বিভাজন দিয়ে এটা করি, লব্ধি দিয়ে না করে উপাংশ বিভাজন দিয়ে করি। তাহলে আমরা যদি ফার্স্টে এক্স এক্সিস বরাবর উপাংশ নেই, জিনিসটা কেমন হয় বলো তো? জিনিসটা হয় তোমার লব্ধি √3b, এটাকে আমরা বলবো হলো কজ 30 ডিগ্রি, এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণে আছে, ইকুয়াল টু তোমার এ আছে এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি কোণে। তাহলে আমরা বলতে পারি এ কজ 0 প্লাস তোমার বি আছে কত কোণে? আলফা কোণে। তাহলে আমরা বলতে পারি বি কজ আলফা। এটা বলতে পারি না? আরও সহজ করে দিলাম। দেখো, মানে উপাংশ দিয়ে করলে ম্যাথগুলো এত ইজি হয়ে যায়, তুমি দেখো। সো এখানে আমরা যদি বি কজ আলফাকে এক পাশে রাখি, বাকিগুলোকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই, তাহলে আমার আসে √3b কজ 30 ডিগ্রি। এবং আমার এখানে আরও যে জিনিসটা আসে সেটা হলো কি? সেটা হলো সরি, তখন আমার এখানে যে জিনিসটা আসে এ কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান কত? 1। তার মানে শুধু এটা থাকে, এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসে। ঠিক আছে, তাহলে এইটা হলো এই মাইনাসে, এটা হলো আমার এটা হলো ব্যয় কত? এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এরপরে আসো আমরা যদি সাইনের উপাংশ নেই, অর্থাৎ লম্ব উপাংশ নেই, তাহলে জিনিসটা কেমন আসে? তাহলে সেম একদম এটার মতোই, সেটা হলো √3b সাইন 30 ডিগ্রি, আর এই পাশে আমাদের আসে এ সাইন 0 ডিগ্রি প্লাস বি সাইন আলফা। আচ্ছা বলো তো, এখন আমরা যদি হলো সাইন আলফাটাকে এক পাশে নিয়ে যাই, তাহলে এখানে কি থাকে? বি সাইন আলফা ইকুয়াল টু √3b সাইন 30 ডিগ্রি, √3b সাইন 30 ডিগ্রি, আর
এ সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত 0, বলো ভাইয়া সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে এই পোর্শনটুকু 0 হয়ে যায়। এটা হলো ভাই আমার 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এই কাজটা করি 1 স্কোয়ার প্লাস হলো 2 স্কোয়ার, 1 নম্বর সমীকরণ প্লাস হলো 2 নম্বর সমীকরণ, এটা যদি আমরা করে পাই তাহলে আমার এখানে আসে বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই পাশে আমার কি থাকে, এই পাশে থাকে √3b কজ আলফা, সরি কজ 30 ডিগ্রি, √3b কজ 30 ডিগ্রি মাইনাস এ হোল স্কোয়ার। এবং আমি এখানে আরও লিখতে পারি কি √3b সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে এই ছিল হলো মানে এই হয় আমার এখানে কি ইকুয়েশন। আমি জাস্ট 1 নম্বর আর 2 নম্বরকে আমরা কি করছি, 2 নম্বরকে হলো স্কোয়ার করে যোগ করছি। আচ্ছা এখান থেকে আমরা যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে কজ স্কোয়ার আলফা প্লাস হলো সাইন স্কোয়ার আলফা, এরকম থাকে। আর কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কত 1, এটা আমরা ছোটোবেলা শিখে আসছি ত্রিকোণমিতি থেকে। এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। কার সূত্র অ্যাপ্লাই করব, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে কি থাকে, এখানে আমরা যদি লিখি √3b cos 30 ডিগ্রি হোল স্কোয়ার, তারপর আমার এখানে আসছে -2a আর হলো √3b cos 30 ডিগ্রি, এরকম যদি থাকে। এবং এই পাশে আমি লিখতে পারি মাইনাস, তার মানে হলো প্লাস a স্কোয়ার। আর এইখানে যদি আমরা লিখি এটা হলো 3b স্কোয়ার সাইন স্কোয়ার 30, এরকম একটা ভ্যালু আমার কাছে আসে। আচ্ছা সো আমরা একটু জায়গা করে নেই, জিনিসগুলোকে ছোট করে নেই। এতটুকু পর্যন্ত তো আমরা সবাই বুঝছি তাই না, এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি মোটামুটি এই জিনিসটা। সো যদি আমরা এতটুকু পর্যন্ত বুঝে থাকি তাহলে আমরা একটু দেখি এই জিনিসটা। সো ওয়েট ওকে ওকে সো এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমাদের এইখান থেকে মেইন যেটা টার্গেট, সেটা হলো কি, এইখান থেকে আমাদের টার্গেট হলো তোমার বি স্কোয়ারের মান বের করা। তাহলে বলো তো ভাইয়া এই বি স্কোয়ার এইটা ইকুয়াল টু কত হয়, এটার মান তো 1 হয়ে গেছে। তুমি যদি এইটা আর এইটা দেখো, এটার মান হবে √3b স্কোয়ার কজ স্কোয়ার 30 আর এটার মান হবে 3b স্কোয়ার সাইন স্কোয়ার 30। তাহলে √3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 3 হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা যদি লিখি যে 3b স্কোয়ার, দেখো তুমি যদি 3b স্কোয়ার কমন নাও এখান থেকে আসে কজ স্কোয়ার 30 প্লাস হলো তোমার সাইন স্কোয়ার 30। তাহলে আর বাকি কি থাকে, বাকি থাকে হলো তোমার এই যে এইটা, তাহলে এটা হলো 2a √3b। আর এই যে এখানে আমাদের আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে এই 2 হলো কাটাকাটি চলে যাবে, 2 যদি কাটাকাটি চলে যায় আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে থাকে হলো 3ab, ঠিক আছে 3ab, এটা হলো আমাদের এখানে থাকে। তাহলে এইটা আমাদের যদি থাকে আমরা এখানে লিখতে পারি তোমার বি স্কোয়ার, তারপর হলো -3b স্কোয়ার, এই 3b স্কোয়ারকে এই পাশে আনলে -3b স্কোয়ার। আর এখানে যদি আমরা সলভ করি এখানে আমাদের থাকে কত, এখানে আমাদের থাকে -3ab ইকুয়াল টু হলো 0, ইকুয়াল টু কত 0। আচ্ছা এইটা যদি হয় আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হলো ভাইয়া, আমরা এখানে লিখতে পারি -2b স্কোয়ার, তারপর আমরা এখানে লিখতে পারি আর -3ab ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 0, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 0, ঠিক আছে। আচ্ছা আমরা একটা জিনিস ভুল করে গেছি, এখানে হলো a স্কোয়ার একটা টার্ম ছিল, সো এখানে a স্কোয়ার একটা টার্ম হবে, আমরা এইটা একটু ভুল করে গেছি, এখানে প্লাস a স্কোয়ার টার্ম ছিল। সো এখানে আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে আমাদের এখানে -a স্কোয়ারও আসে, সো এখানে -a স্কোয়ার আসে, -a স্কোয়ার। তো এখানে -3ab আর হলো এখানে -a স্কোয়ার ইকুয়াল টু 0। তো তুমি যদি দেখো ভাইয়া এইটাকে আমি যদি সলভ করি, এই জিনিসটাকে আমি যদি সলভ করি আমি এইভাবে লিখতে পারি a স্কোয়ার তোমার হলো +3ab + 2b স্কোয়ার, 3ab প্লাস হলো 2b স্কোয়ার। এরপরে আমার কাজ হলো আসলে মিডল টার্ম করা। সো এটাকে আমি যদি মিডল টার্ম করি কি আসে, আমার গুণ ভাগ করে হলো তোমার 2a স্কোয়ার + b স্কোয়ার আনা লাগবে, তাহলে এটাকে ইজিলি করা যায়, আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি ছোটোবেলায়। তাহলে 2ab প্লাস হলো তোমার ab, তারপর আমাদের এখানে আসতেছে 2b স্কোয়ার। এবার বলো ভাইয়া আমরা কি কমন নিতে পারি না এখান থেকে আমরা কমন নিতে পারি না? আমি যদি এখান থেকে a কমন নেই তাহলে আমার এখানে থাকে a + 2b
এ প্লাস টু বি। আচ্ছা এইটাও মনে হয় আমরা ভুল করছি, এটা হলো প্লাস থ্রি এ বি হবে, মাইনাস থ্রি এ বি এই পাশে আসলে প্লাস থ্রি এ বি, ঠিক আছে সরি, এটা হলো মাইনাস থ্রি এ বি এই পাশে আসলে প্লাস থ্রি এ বি, তাহলে এইটা হবে মাইনাস থ্রি এ বি, ঠিক আছে সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হলো এ স্কোয়ার মাইনাস থ্রি এ বি। আচ্ছা তাহলে এখানে আমরা এই প্লাসের জায়গায় এটা হবে মাইনাস, এ স্কোয়ার মাইনাস এটা হলো মাইনাস এ বি হবে, তাহলে এটা হলো এ মাইনাস টু বি। আমি মনে হয় এটাকে একটু ঠিক করে লিখলেই তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এ বি, জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করলাম, প্লাস হলো টু বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমি কি কমন নিতে পারি, আমি এখানে এ কমন নিতে পারি, এ কমন নিলে থাকে এ মাইনাস টু বি, আর এইখানে আমি যদি হলো তোমার বি কমন নেই, মাইনাস বি কমন নেই, তাহলে এখানে থাকে এ মাইনাস টু বি, ঠিক আছে ইকুয়াল টু জিরো। সো এটা মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস। তাহলে এইটা যদি হয় ভাইয়া, এটা যদি হয় তাহলে আমাদের এখানে কি থাকে, এখানে আমাদের থাকে এ মাইনাস টু বি আর এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস টু বি ইকুয়াল টু জিরো। এখন এখান থেকে কিন্তু আমি আসলে একটা পোর্শন মাত্র প্রমাণ করছি, ঠিক আছে একটা পোর্শন প্রমাণ করছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু বি অ্যান্ড এ ইকুয়াল টু হলো টু বি। এখন ভাই যদি বলি এখান থেকে আমরা একটা পোর্শন মাত্র প্রমাণ করছি, আমাদের কিন্তু আরও একটা পোর্শন আছে, ঠিক আছে আরও একটা পোর্শন আছে, সেটা হলো কি আমার এখন প্রমাণ করতে হবে যে আলফার ভ্যালু 60 ডিগ্রি অথবা হলো 120 ডিগ্রি, আলফার ভ্যালু 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। এখন এটা কিন্তু প্রমাণ করা যায়, ঠিক আছে এটা খুব ইজি। চলো আমরা আরেকটা ফেজ নিয়ে নিই। তাহলে এখন আমি যে একটু আগে ব্যয় তোমার দুইটা ইকুয়েশন পাইছিলাম, ঠিক আছে আমি যে একটু আগে দুইটা ইকুয়েশন পাইছিলাম, সেই ইকুয়েশন দুইটা কি ছিল, ইকুয়েশন ছিল তোমার বি কজ আলফা ইকুয়াল টু রুট টু বি রুট থ্রি বি কজ 30 ডিগ্রি মাইনাস এ, এরকম একটা ইকুয়েশন ছিল। আমার আরেকটা ইকুয়েশন কি ছিল, বি সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি বি সাইন 30 ডিগ্রি। এখন আমি এক জায়গায়, তুমি এই দুইটি ইকুয়েশনে যেই কোনো জায়গায় এ ইকুয়াল টু বি বসাও, যেই কোনো জায়গায়, আমার কাছে মনে হইতেছে 2 নম্বর ইকুয়েশনটা একটু ছোটো, সো আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই। তাহলে আমরা লিখি যে 2 নঙ্গে এ ইকুয়াল টু বি বসাই, তাহলে 2 নঙ্গে আমরা যদি এ ইকুয়াল টু বি বসাই জিনিসটা কেমন হবে, এই যে 2 নঙ্গে, তাহলে বি সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি বি সাইন 30 ডিগ্রি, বি সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি বি সাইন 30 ডিগ্রি, এখানে যদি আমরা বসাই এ ইকুয়াল টু বি, বা তুমি এক নম্বরে বসাইতে পারো, কোনো সমস্যা নাই, মানে একই জিনিস তোমার ইচ্ছা তুমি যেটাতে বসাও। সো আমার কাছে মনে হয়েছে যে তোমার 2 নম্বরে বসানো আমার জন্য বেশি সুবিধাজনক, ছোট। তাহলে আমি এ ইকুয়াল টু যদি বি বসাই, বি সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি বি সাইন 30 ডিগ্রি, তাহলে বি সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি বি সাইন 30 ডিগ্রি। তাহলে এখন বলো এখানে যে বি, এই বি কাটাকাটি চলে যায়, তাহলে আলফা সাইন আলফা ইকুয়াল টু কত থাকে, সাইন আলফা ইকুয়াল টু থাকে রুট থ্রি, আর সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে এটা হলো রুট থ্রি বাই টু, তাই না? তাহলে আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার তুমি আবার এক নঙ্গে বসাও যে এ ইকুয়াল টু টু বি, এ ইকুয়াল টু টু বি, এটা হলো তুমি এক নঙ্গে বসাও। তুমি যদি এটা এক নঙ্গে বসাও জিনিসটা কেমন আসবে, বি কজ আলফা ইকুয়াল টু রুট টু বি, তাহলে এক নঙ্গে যদি আমরা বসাই বি কজ আলফা ইকুয়াল টু হলো তোমার রুট থ্রি বি কজ 30 ডিগ্রি মাইনাসে, তাই না? এখানে যদি আমরা বসাই তাহলে জিনিসটা কেমন আসে, বি কজ আলফা থাকুক, আমার আলফার ভ্যালু বের করতে হবে, ইকুয়াল টু রুট থ্রি বি থাকুক, সাইন 30 ডিগ্রির মান আমি কত লিখতে পারি, সরি কস 30 ডিগ্রির মান এটা হলো রুট থ্রি বাই টু মাইনাস এর ভ্যালু কত, এই ইকুয়াল টু আমরা টু বি বসেছি, সবগুলোকে আমি সেম বানাই ফেলবো। তাহলে এইখানে আসো, এইখানে যেটা হয় সেটা হলো তোমার রুট থ্রি ইন্টু থ্রি, তাহলে হলো তোমার এখানে থ্রি বাই টু বি মাইনাস হলো আসতেছে টু বি। তাহলে এই যে প্রতিটা পোর্শনে বি আছে, আমি প্রতিটা জায়গায় থেকে বি কাটাকাটি দিয়ে দিতে পারি, এই বি এই বি এই বি, তিনটা বি আমি কি করলাম, কাটাকাটি দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কি থাকে, কজ আলফা ইকুয়াল টু থাকে থ্রি বাই টু মাইনাস টু। তাহলে জিনিসটা কেমন থাকে বলো তো, আমরা যদি টু লসাগু নেই তাহলে এখানে থাকে থ্রি মাইনাস ওয়ান, তাই না, সরি থ্রি মাইনাস ফোর, সো এটা আলটিমেটলি থাকে মাইনাস হাফ। আচ্ছা বলো তো এবার আমরা যদি আলফা নেই, আলফা ইকুয়াল টু আমি যদি হলো কজ ইনভার্স হাফ নেই, মাইনাস হাফ নেই, কজ ইনভার্স মাইনাস হাফের মান হলো তোমার 120 ডিগ্রি। সো দ্যাট ইজ আওয়ার আনসার, যে আমাদের দুইটা জিনিসই আমরা প্রমাণ করছি, এ ইকুয়াল টু বি অথবা এ ইকুয়াল টু টু বি, যেটা আমরা হলো এখানে প্রুভ করলাম, এবং আমরা দেখলাম যে আমরা যদি এই 2 নঙ্গে এ ইকুয়াল টু বি বসাই, এখানে যদি আমরা এক নঙ্গে বসাই, ঠিক আছে
1 নঙ্গে যদি বসাই, সো 2 নঙ্গে আসলে বসানোর কিছু নাই, 2 নং সেম। সো তুমি এখানেও 1 নঙ্গে বসাইতে পারো, সেম আনসার আসবে। তুমি যদি 1 নঙ্গে a = b বসাও, তুমি সেখানেও দেখবে 60 ডিগ্রি আসে। 1 নম্বরে যদি a = 2b বসাও, তুমি দেখবে 120 ডিগ্রি আসতেছে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের এই ম্যাথটার সলিউশন। ম্যাথটা একটু বড়, বাট মজার ম্যাথ, কিন্তু যারা বাসায় ট্রাই করছো তাদের কিন্তু মানে এইটা সলভ দেখে ভালো লাগার কথা। সো এখানে আরেকটা হয়তো তুমি করতে পারো যে ভাইয়া প্রথমে যেটা শুরু করছিলাম সেটা হলো লব্ধি দিয়ে, বাট লব্ধি দিয়ে করলে ম্যাথটা আরও একটু এলাবোরেট হয়ে যায়, বুঝছো? সো আমাদের কাছে মনে হয়েছে যে লব্ধির তুলনায় এইটা দিয়ে করা ইজি, রিলেটিভলি ইজি। তাহলে এই ছিল আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক। সো আমরা হোমওয়ার্কটা সলভ করছি। এরপর দেখো আজকের ক্লাসে আমরা কি কি পড়বো। সো আজকের ক্লাসে আমরা বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার পড়বো। আজকের ক্লাসে আমরা দিক কোসাইন নিয়ে পড়বো, যেটা থেকে হলো সবচেয়ে বেশি এমসিকিউ আসে, ঠিক আছে? এবং অ্যাডমিশনে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হলো দিক কোসাইন থেকে, বোর্ডেও হলো এমসিকিউ সবচেয়ে বেশি আসে দিক কোসাইন থেকে। আর সেকেন্ড কনসেপ্টে আমরা পড়বো তলের সাথে উৎপন্ন কোণ। সো দিক কোসাইন মেনলি যে কাজটা করে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করে আমরা দেখব। আর তলের সাথে কত কোণ উৎপন্ন করে একটা তল, একটা তলের সাথে কোনো একটা ভেক্টর কত কোণ তৈরি করতে পারে সেটা আমরা দেখব। এবং আমরা দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের ভেক্টর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হলো নদী নৌকা, ঠিক আছে? তো আমরা নদী নৌকা দেখব এবং নদী নৌকা সম্পর্কিত আমরা সমস্যাগুলি দেখার ট্রাই করব যতটুকু আজকে আমরা পারি। তো চলো আমরা শুরুতে শুরু করি আমাদের হলো দিক কোসাইন দিয়ে। সো দিক কোসাইনটা কি? এর আগে আমরা একটু কিছু গাণিতিক সমস্যা একটু সমাধান করি, যেগুলো আমাদের লাস্ট ক্লাসের কনসেপ্টের সাথে কিছু মিল আছে। তো এইটা হলো বারবার আসে, ঠিক আছে? যে তোমার ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সো সমান্তরাল দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সো মনে রাখবা দুইটা ভেক্টরের যদি সমান্তরাল একক ভেক্টর বলে, তাহলে আমরা যেই কাজটা করব, দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের যে ফর্মুলা সেটা কি? দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হলো তোমার দুইটা ভেক্টরের লব্ধি বাই হলো লব্ধির মান। তাহলে দুইটা ভেক্টরের লব্ধি বাই হলো দুইটা ভেক্টরের লব্ধির মান। এগুলো নিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণ কনফিউশন হয়। তাহলে সমান্তরাল একক ভেক্টর কি? দুইটা ভেক্টরের লব্ধি এবং হলো লব্ধির মান। তাহলে এইটা যদি হলো সমান্তরাল একক ভেক্টর হয়, আমাদের r1 প্লাস r2 আছে, তাহলে এটা সমান্তরাল একক ভেক্টর কি হবে? তাহলে এখানে r1 r2 এর সমান্তরাল একক ভেক্টর কি হবে? r1 r2 এর সমান্তরাল একক ভেক্টর হবে ব্যা একক ভেক্টর হবে কি? r1 r2 এর সমান্তরাল একক ভেক্টর কি হবে? r1 r2 এর সমান্তরাল একক ভেক্টর হবে তোমার r1 প্লাস r2, এই দুইটা ভেক্টর, এবং নিচে হলো এই দুইটা ভেক্টরের মান r1 প্লাস হলো r2। তাহলে এবার আসো আমরা যদি একটু r1 r2 বের করার ট্রাই করি। এরকম একটা ম্যাথ আমরা লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি দেখছি। সো আমরা আরও একটু দেখি, প্র্যাকটিস হয়ে যাক। সো r1 প্লাস r2 কত হবে? i এর সাথে i এর গুলো যোগ, 2 + 1, তাহলে এখানে হয় 3i। তারপর আমাদের এখানে আসছে 4 + 2, তার মানে হলো আমাদের 6j, এবং আরও আছে তোমার -5 + 3, তার মানে হলো -5 + 3 -2k, ঠিক আছে? সো এরকম যদি হয় আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি উপরে 3i, এই দুইটার যোগফল, প্লাস 6j -2k, এটা হলো আমাদের উপরে হবে। আর নিচে কি হবে? নিচে হবে √3² প্লাস 6² প্লাস -2 হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা যদি আমরা সমাধান করি আমাদের ভ্যালু কত আসে? এই জিনিসটা যদি আমরা সমাধান করি আমাদের ভ্যালু কত আসে? নিচে √3² প্লাস 6² প্লাস -2 হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা আসে 7। তাহলে এটা আসে কত আমাদের? 7। তাহলে এটা হবে 3i প্লাস 6j -2k, আর নিচে হলো 7, বা এটাকে আমরা লিখতে পারি তোমার 3/7i প্লাস হলো 6/7j, এবং লিখতে পারি আমরা -2/7k। সো দ্যাট ইজ আওয়ার আনসার, ঠিক আছে? এটাই হলো আমাদের আনসার। তো খুব সহজ একটা ম্যাথ, জাস্ট সমান্তরাল একক ভেক্টর বললে আমরা দুইটা ভেক্টরকে কি করে দেবো? যোগ করে দেবো। সমান্তরাল একক ভেক্টর বললে আমরা দুইটা ভেক্টরকে হলো যোগ করে দেবো। এরপর আসো আমাদের দিক কোসাইনে, যেটা আমরা পড়বো। সো দিক কোসাইন জিনিসটা আসলে কি? দিক কোসাইন হলো কোনো একটা ভেক্টর অক্ষের সাথে কি কোণ তৈরি করে? ভেক্টর হলো অক্ষের সাথে উৎপন্ন কোণ। দিক কোসাইন কি? দিক কোসাইন হলো ভাইয়া অক্ষের সাথে উৎপন্ন কোণ। দিক কোসাইন হলো অক্ষের সাথে উৎপন্ন কোণ। সো একটা ভেক্টর অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা হলো আমরা দিক কোসাইন দিয়ে দেখি। তাহলে দিক কোসাইন হলো অক্ষের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে অক্ষ কি? অক্ষ মানে হলো এই যে অ্যাক্সিস, ইংরেজিতে যেটাকে বলে অ্যাক্সিস। সো আমরা 3 ধরনের অ্যাক্সিসের নাম জানি, এক্স, ওয়াই, জেড। সো আমরা এই এক্স, ওয়াই, জেড এর সাথে কোনো একটা ভেক্টর কত কোণ তৈরি করে সেটা আমরা দেখব। সো চলো শুরু করি। আমাদের একটা ভেক্টর হলো সাপোজ এ ইকুয়াল টু তোমার এ এক্স আই প্লাস AYJ প্লাস AZ কে আমরা একটা ভেক্টর ধরে নিই।
সাপোজ এটা হলো আমাদের একটা ভেক্টর, এটা আমাদের একটা কি ভেক্টর। এবার আমরা দেখব, আমরা যদি একটা ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা আঁকি, ত্রিমাত্রিক একটা যদি আমরা অক্ষ আঁকি, ধরো এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হলো আমাদের, আচ্ছা সরি, সো এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, ওকে, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এইখানে আমরা ধরে নেই এটা হলো আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে। সো এটা হলো আমাদের জেড অ্যাক্সিস, তাহলে এই হলো আমাদের তিনটে অ্যাক্সিস হয়ে গেছে, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হলো আমাদের জেড অ্যাক্সিস। ওকে, সো কোন একটা ভেক্টর আছে, তো সাপোজ একটা ভেক্টর হলো তোমার এইটা, এখান থেকে এখানে একটা ভেক্টর আছে, সো এই ভেক্টরটাই হলো তোমার এ ভেক্টর, যেটার মান কত, এটাই হলো আমাদের এ ভেক্টর, যেটার মান আমরা এখানে লিখছি যে এ এক্স আই, এ ওয়াই জে এবং এ জেড কে। তাহলে আমরা দেখবো এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো আলফা, ওয়াই অক্ষের সাথে যত কোণ তৈরি করে সেটাকে আমরা কি বলবো বিটা, এবং জেড অ্যাক্সিসের সাথে যত কোণ তৈরি করে সেটাকে আমরা বলবো গামা। তাহলে কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেটা হলো আলফা, ওয়াই অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেটা হলো বিটা, জেড অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেটা হলো গামা। এখন আমাদের বের করতে হবে দিক কোসাইন, ঠিক আছে, দিক কোসাইন। সো দিক কোসাইন, এটা কেন নাম কেন দিক কোসাইন, ঠিক আছে, কারণ এই যে অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা আমরা কজ দিয়ে বের করি, ঠিক আছে। সো ধরো আমরা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরবো, তাহলে আমরা লিখবো কজ বিটা, সরি কজ আলফা, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কি আলফা, কজ আলফা। তাহলে এই যে কজ ইউজ করা হয় এই জন্য এটাকে বলা হয় দিক কোসাইন। তাহলে উপরে কি হবে, উপরে হবে তোমার ব্যা জাস্ট এক্সের মানে আই এর যে সহগটা, আই ভেক্টরের যে সহগটা সেটা, তার মানে এক্সের দিকে যে উপাংশ সেটা হবে উপরে, আর নিচে কি হবে, নিচে হবে তোমার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হলো এ জেড স্কোয়ার। তাহলে এইটা হবে আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। সিমিলারলি আমরা যদি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করি, এটা হবে কস বিটা। তাহলে কস বিটা কী হবে, এক্সের সাথে হলো এ এক্স ছিল, বিটার জন্য এ ওয়াই মানে জে এর সহগ বা ওয়াইয়ের দিকে যে উপাংশ সেটা, আর নিচে কিন্তু সেম এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হলো এ জেড স্কোয়ার। অর্থাৎ এটা কি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, এই জিনিসটা কি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা হলো এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার কি মান। তারপর আমরা লিখতে পারি কস গামা, কস গামা, তাহলে গামা ইকুয়াল টু কি এ জেড রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হলো এ জেড স্কোয়ার, ঠিক আছে। গামা হলো জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, সো আমরা এইভাবে তিনটা বের করে ফেলতে পারি। তাহলে জিনিসটা কি বোঝা গেছে, যেহেতু এখানে কজ ইউজ করে বের করা হয় এই জন্য এটার নাম হয়েছে দিক কোসাইন। যেহেতু আমরা কজের ফর্মুলা ইউজ করে এটা করি এই জন্য এটার নাম হলো তোমার দিক কোসাইন, এটার মান হলো দিক কোসাইন। ক্লিয়ার? তো এবার আসো আমরা কয়েকটা ম্যাথ দেখি, কয়েকটা ম্যাথ দেখলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের একটা ম্যাথ দিছে, বলছে ফি ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 6k হলে এই ফি ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করে। তাহলে খুব সহজ না, আমরা ধরো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নেব, তাহলে আমরা লিখব কজ আলফা ইকুয়াল টু, এখানে উপরে কি হবে, এখানে উপরে হবে আই এর যে সহগ 2, আর নিচে হবে পুরো ভেক্টরটার মান, তাহলে পুরো ভেক্টরটার মান হলো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হলো 6 স্কোয়ার, তাহলে জিনিসটা আসে হলো 2/7, 2/7। তাহলে আমরা যদি এখানে আলফা নেই, আলফা হবে কি কজ ইনভার্স 2/7, ঠিক আছে, কজ ইনভার্স 2/7। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি কজ ইনভার্স 2/7 এর মান। তাহলে এবার এই কাজটা হলো ক্যালকুলেটরে করে ফেলবা, কজ ইনভার্স 2/7, তাহলে এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু আসলো ধরো 73.39 বা 73.4 ডিগ্রি, 73.4 ডিগ্রি। তো সিমিলারলি আমরা যদি ওয়াই অ্যাক্সিসের জন্য বের করি, আমরা যদি ওয়াই অ্যাক্সিসের জন্য বের করি জিনিসটা কেমন হবে, জিনিসটা হবে এরকম না, বিটা ইকুয়াল টু কজ ইনভার্স, বা সরি আমরা পুরোটাই লিখি, তোমরা যেহেতু একদম শুরু, সো আমরা লিখতে পারি কজ বিটা ইকুয়াল টু জাস্ট এখানে জে এর যে সহগটা সেটা, তাহলে এটা হবে 3, নিচে কি হবে, নিচে হবে তোমার রুট ওভার যা আছে আগেরটাতে তাই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হলো কত 6 স্কোয়ার। তাহলে এই জিনিসটা করলো আমার ভ্যালু আসবে 3/7। তখন আমার কি আসবে, তখন আমার এই যে বিটা হলো কজ ইনভার্স 3/7। তাহলে কজ ইনভার্স 3/7 এর মান কত, আমরা জাস্ট ক্যালকুলেটর হাতে নেব, হাতে নিয়ে এই কাজটা করে ফেলবো, কজ ইনভার্স 3/7, তাহলে এটা হলো 64.62 ডিগ্রি, তাহলে 64.62 ডিগ্রি।
তো এইভাবে আমি হলো যেই কাজটা করতে পারি, আমরা হলো তোমার জেড অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণটাও বের করে ফেলতে পারি। তাহলে জেড অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ কী হবে, কজ গামা, কজ গামা। তাহলে এখানে কি হবে, এখানে হলো তোমার কে এর অর্থাৎ জেড এর দিকে যে উপাংশ, কে এর সহগ অথবা জেড এর দিকে যে উপাংশ, এটা হবে 6, আর নিচে তোমার √2² প্লাস হলো 3² প্লাস হলো 6²। তাহলে এটা হবে ব্যাস 6/7। কী হবে এটা, 6/7। তাহলে গামা ইকুয়াল টু কী হবে, কজ ইনভার্স 6/7। তাহলে এটা করলে আমাদের যে আনসার সেটা হলো আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হয় এখানে, এখানে আমাদের আনসার কত হবে, কজ ইনভার্স 6/7। তাহলে এটার আনসার হয় 31 ডিগ্রি। সো এইটাই হলো আমাদের অ্যাকচুয়ালি, এই তিনটাই হলো আমাদের আনসার। জিনিসটা কি বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, যদি এইটা তোমরা বুঝতে পারো, তোমরা হলো জাস্ট এই ম্যাথটা নিজেরা করে ফেলবা। যদি এটা বুঝতে পারো, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক, এটা হলো নিজেরা করে ফেলবে। এই হোমওয়ার্ক কিন্তু আমি আর সলভ করে দেবো না, ঠিক আছে? এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে সলভ করবো না, একদম সিমিলার ম্যাথ। তোমরা জাস্ট এইটা দেখে, আমরা এখানে কনসেপ্ট পড়াইছি, কনসেপ্ট দেখবা, কনসেপ্টের পরে আমাদের এইখানে যেই ম্যাথটা ভাইয়া সলভ করছি এটা কীভাবে সলভ করছি এটা একটু খেয়াল করবা, করে হলো এটা জাস্ট বাসায় একটু তোমরা নিজেরা করে ফেলবা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা বাসায় করতে পারবা যদি এতক্ষণ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তো এরপরে আমাদের আরও ইন্টারেস্টিং একটা প্রবলেম এই দিক কোসাইন সংক্রান্ত। তো এখানে কি বলছে, এখানে বলছে a = 2i - j + 2k। এটা যদি হয় আমার প্রমাণ করতে হবে cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা = 1। তার মানে এখানে আলফা বিটা গামা কি, এখানে আলফা মানে কি, এখানে আলফা মানে হলো তোমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, বিটা মানে হলো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, এবং গামা মানে হলো কি, গামা মানে হলো তোমার জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, এটা আমরা জানি, একটু আগে ব্যয় তোমাদেরকে বলছি। তাহলে এইটা যদি হয় আমরা এখান থেকে বলতে পারি না কজ আলফার মান কত, কজ আলফা। তাহলে কজ আলফার মান, সো তুমি ডিরেক্ট এর মানটা আগে বের করে নাও, এর মান এটা বের করে নাও। সো বারবার তখন আর বের করা লাগবে না। এটা হবে 2² প্লাস 1² প্লাস হলো -1²। সো -1 দা +1 দা সমস্যা নেই, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে বলি। সো 2², এখন এই জিনিসটা কত হবে, 2² হলো 4 -1² 1 + 4, তাহলে 9, 9-এর উপর রুট দিলে হয় 3। তাহলে আমরা কজ আলফা বলতে পারি না, কজ আলফা কত, 2/3। তো সিমিলারলি আমরা হলো কজ বিটাও বলতে পারি। কজ বিটা কত, কজ বিটা হলো তোমার -1/3। তারপর হলো কজ গামা, কজ গামা কত, কজ গামা হলো তোমার 2/3। এটা হয়, ঠিক আছে, এটা হয়। এখন আমি এখানে এই জায়গায় সমীকরণে মানটা বসাই, তাহলে আমরা যদি বসাই cos² আলফা প্লাস cos² বিটা প্লাস হলো cos² গামা। সো ভাইয়া যদি এই জায়গায় সেম মানগুলো বসাই দেই, তুমি দেখো এই জায়গায় যদি আমরা মানগুলো বসাই দেই এখান থেকে, তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলতে পারি, লেফট হ্যান্ড সাইড। সো এখানে যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমাদের মানগুলো কত আসে, 2/3² প্লাস হলো -1/3² cos বিটার মান হলো -1/3, সো -1/3² এবং cos গামার মান হলো 2/3, সো এখানে হবে 2/3²। ঠিক আছে, সো এখানে কি হবে, এখানে কি হবে, এখানে হবে আমরা যদি নেই 4/9 প্লাস এখানে হবে 1/9 প্লাস এখানে হবে তোমার 4/9। সো তুমি যদি ব্যয় লসাগু নাও, তুমি যদি এখান থেকে লসাগু নাও, এখান থেকে তুমি যদি এরকম লসাগু নাও, এখানে আসবে 9 + 4 1 4 4 + 1 + 4, তাহলে এটা আলটিমেটলি 9/9 অর্থাৎ 1 হয়, যেটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো, খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা ম্যাথ, এবং আমার কাছে মনে হয় এটা তোমাদের নেক্সট অ্যাডমিশনে আসতে পারে, নেক্সট অ্যাডমিশনে এই কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, নেক্সট অ্যাডমিশনে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে, বোর্ডেও হলো কখ নাম্বার বা হলো এমসিকিউতে দিয়ে দিতে পারে। সো এটা হলো এমসিকিউ বা কখ এর জন্য ইম্পর্টেন্ট, খুবই আনকমন একটা জিনিস। সো এগুলো কিন্তু এখন আসতেছে, ঠিক আছে, এগুলো তোমরা আসতেছে। সো আমরা বলছি তোমাদেরকে, কথা দিছি যে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা একদম তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন যা আছে
যা কিছু আসতে পারে সবগুলো হলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আসলে এইচএসসি অ্যাডমিশন দুইটা মিলায়ে পড়ার মতো জিনিস, ঠিক আছে? তুমি যদি দুইটা মিলায় একসাথে করে পড়ো তাহলে তোমার এখানে দেখা যাচ্ছে কনসেপ্টগুলো একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। আর এই চ্যাপ্টারে কনফিউশন নাই, তার মানে হলো ফিজিক্স তোমার জন্য ইজি, ঠিক আছে? সো এরপর আসো তলের সাথে উৎপন্ন কোণ। এখন তল জিনিসটা কি, ওই যে ব্যয় বলছি যে এখানে তল মানে হলো একটা ত্রিমাত্রিক ব্যবস্থা। সো এখানে এক্স ওয়াই তল হইতে পারে, ওয়াই জেড তল হইতে পারে, আর হলো জেড এক্স তল হইতে পারে, ঠিক আছে? সো যখন আমাদের তলের সাথে উৎপন্ন কোণ বলবে, তার মানে আমরা এটা বের করব এক্স ওয়াই হইতে পারে, ওয়াই জেড হইতে পারে, জেড এক্স, অর্থাৎ পুরো একটা তল, পুরো একটা সারফেসের সাথে কত কোণ তৈরি করছে সেটা আমরা বের করব। অর্থাৎ কোনো একটা ভেক্টর এইরকম কোনো সারফেসের সাথে, ধরো এইরকম কোনো একটা সারফেসের সাথে কত কোণ তৈরি করছে সেটা আমরা তখন বের করে ফেলতে পারবো। এটা তো দ্বিমাত্রিক, তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে আর কি। সো আমি তাও ট্রাই করি আর কি যতটুকু তোমাদেরকে ভিজুয়ালাইজ করানো যায়। সো এটাই ধরো একটা সারফেস, ঠিক আছে? সো একটা ভেক্টর এই সারফেসের সাথে কত কোণ তৈরি করে, ধরো আমাদের একটা ভেক্টর আছে, তো সেই ভেক্টরটা হলো এই সারফেসের সাথে কত কোণ তৈরি করে, এই সারফেসের সাথে কত কোণ তৈরি করে, কোনো একটা ভেক্টর হলো এই সারফেসের সাথে কত কোণ তৈরি করে সেটা হলো আমরা এখান থেকে বের করব। তাহলে এই ভেক্টরটা এই সারফেসের সাথে, ধরো এটা একটা এক্স ওয়াই সারফেস হতে পারে, এটা ওয়াই জেড সারফেস হতে পারে, এটা জেড এক্স হতে পারে, তাহলে এই সারফেসের সাথে এই ভেক্টর কত কোণ তৈরি করে সেটাই হলো আমরা পড়ব, ঠিক আছে? তো এটাও খুব সহজ, এটাকে আমরা মেইনলি হলো টেন থিটা দিয়ে করি, তোমরা জাস্ট নিয়মটা মনে রাখো, এটা আমরা খুব ইন ডিটেইলসে আমাদের জানার দরকার নাই, নিয়মটুকু জানলেই আমার হলো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কি কাজটা করতে পারি, এখানে বেড়া যেই কাজটা করতে পারি, তোমার দেখো যদি তোমাকে বলে এক্স ওয়াই এর সাথে উৎপন্ন কোণ, এক্স ওয়াই এর সাথে উৎপন্ন কোণ, তাহলে এটা ধরলাম আমরা থিটা এক্স ওয়াই, থিটা কি এক্স ওয়াই। তুমি যেই কাজটা করবা এখানে সুন্দর করে টেন ইনভার্স লিখবা, বা আমরা আরও সহজেই বলি, ধরো টেন থিটা এক্স ওয়াই ধরলাম আমরা, টেন আমাদের হলো টেন টেন থিটা এক্স ওয়াই। তাহলে টেন থিটা এক্স ওয়াই কি মনে রাখবা, আমার যে ভেক্টর সেই ভেক্টরটা কিন্তু আগের ভেক্টরটাই, এ ইকুয়াল টু এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস হলো তোমার এ জেড কে, এইটা হলো আমাদের ভেক্টর, এটা হলো আমাদের কি ভেক্টরটা। তাহলে টেন থিটা এক্স ওয়াই এটা যদি আমাদেরকে বলে জিনিসটা কেমন হবে, টেন থিটা এক্স ওয়াই এটা যদি বলে মনে রাখবা এক্স ওয়াই ছাড়া বাকি কি আছে জেড, তাহলে এটার উপর হবে জেড, আর নিচে হবে যেই দুইটার কথা এখানে বলা আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হলো এ ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা হলো আমার এক্স ওয়াই এর সাথে উৎপন্ন কোণ। তাহলে সিমিলারলি এই সেম কথা দিয়ে তুমি যদি ব্যাকে বলো যে ওয়াই জেড এর উপর উৎপন্ন কোণ কত, তাহলে ওয়াই জেড কি টেন থিটা ওয়াই জেড, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ব্যা এ ওয়াই আর জেড, তাহলে ওয়াই আর জেড ছাড়া কি আছে এক্স, তাহলে এখানে হবে এ এক্স আর নিচে হবে ওয়াই জেড, অর্থাৎ এ ওয়াই স্কোয়ার প্লাস হলো এ জেড স্কোয়ার। এরপর আমাদের আছে জেড এক্স, তাহলে জেড এক্সের সাথে উৎপন্ন কোণ, তাহলে টেন থিটা জেড এক্স, এটা কত হবে টেন থিটা জেড এক্স, তাহলে এটা হবে এ জেড, সরি জেড আর এক্স, তাহলে জেড আর এক্স আছে, তাহলে জেড আর এক্স বাদে কি আছে, এই জেডও বাদ এক্সও বাদ, তাহলে আছে ওয়াই, এ ওয়াই, আর নিচে হবে অবশ্যই এ এক্স স্কোয়ার প্লাস হলো এ জেড স্কোয়ার। এইভাবে আমরা হলো তলের সাথে উৎপন্ন কোণ বের করব, ঠিক আছে? তাহলে আগে দেখছি আমরা অক্ষের সাথে উৎপন্ন কোণ, সেটা আমরা বলছি দিক কোসাইন দিয়ে বের করব, আর তলের সাথে উৎপন্ন কোণ এটা হলো আমরা কি দিয়ে বের করব, ট্যানজেন্ট, এটা হলো আমরা ট্যানজেন্ট দিয়ে বের করব, এটা হলো আমরা ট্যানজেন্ট দিয়ে বের করব, ঠিক আছে? তাহলে আগেরটা বের করছি আমরা দিক কোসাইন দিয়ে, কোসাইনের ফর্মুলা ইউজ করে, আর এখন আমরা ইউজ করব হলো টেনজেন্ট দিয়ে আমরা করব, খুব সহজ। এই ম্যাথগুলো হলো অ্যাডমিশনে আসে খুব বেশি আর কি, ঠিক আছে? আর এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো দেখা যায় ছোটোখাটো কনসেপ্ট না জানার কারণে আমরা দিক কোসাইন তলের সাথে উৎপন্ন কোণ এই জিনিসটাকে একটার সাথে আরেকটা পেঁচায় ফেলি। তো তোমরা যারা ক্লাস করতেছো তোমরা অনেস্টলি বলো, তোমরা কি এটা দেখার পর আর পেঁচাবা, এটা দেখার পর আর পেঁচাবে? এটা কি খুব কঠিন কনসেপ্ট যে একদম অ্যাডমিশনে গিয়ে পড়তে হবে, এখন পড়া যাবে না? এটা কি খুব কঠিন কনসেপ্ট? এই যে আমাদেরকে এইসব বলে বলে অ্যাডমিশন এইচএসসি এগুলোকে আলাদা করে ফেলতেছে না, এগুলো তো আলাদা না, এগুলোর প্রিপারেশন আসলে সেম। এই জন্যই দেখবা তুমি যদি শুধু এইচএসসির প্রিপারেশনের পিছিয়ে পড়ে থাকো তোমার কিন্তু অ্যাডমিশন হারাই যাবে, কারণ তোমার সাথে অন্য কেউ এই প্রিপারেশনগুলো নিয়েই আগাইতেছে, একই পড়া তো, নতুন তো পড়া না, অন্য কিছু তো না। এবং এগুলো অ্যাডমিশনে আসে বলে কি একাডেমিকে আসতে পারে না? তোমরা রিসেন্ট ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো দেখবা অনেকগুলো কুয়েট চুয়েটের এমসিকিউ এখন দিয়ে দিচ্ছে বোর্ডে, ঠিক আছে? তো চলো, এই যে আমাদেরকে বলছে এ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k, এই ভেক্টরটি আমি যদি তোমাকে কোশ্চেন দেই যে এই ভেক্টরটি তোমার ওকে
এই ভেক্টরটি এক্স ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করে, সাথে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে। সিমিলারলি আমি যদি বলি ওয়াই জেড এর সাথে কত কোণ উৎপন্ন করে, তারপর আমি যদি বলি জেড এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তার মানে আমরা তিনটা কোশ্চেনই বের করতে পারবো। তো আসো আমরা বের করি। সো ফার্স্টে আমরা নেই টেন থিটা এক্স ওয়াই, এটা ইকুয়াল টু কী হবে, এটা ইকুয়াল টু হবে তোমার ফার্স্টে এক্স আর ওয়াই নিছি, সো এক্স এর পোর্শন ওয়াই এর পোর্শন বাদ আসবে জেড টু, আর নিচে অবশ্যই প্রথমে এক্স এরটা অর্থাৎ টু স্কোয়ার প্লাস ওয়াই এরটা মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে জিনিসটা আসে টু, আর নিচে হলো তোমার ফোর বা মাইনাস ওয়ান টু রুট ফাইভ। তাহলে আমাদের থিটা এক্স ওয়াই কত আসবে, থিটা এক্স ওয়াইটা আসবে টেন ইনভার্স টু বাই রুট ফাইভ। তাহলে টেন ইনভার্স টু বাই রুট ফাইভ, এটা আমরা ক্যালকুলেটারে দিলেই হয়ে যাবে না, এটা ক্যালকুলেটারে দিলে হয়ে যাবে না, টেন ইনভার্স টু বাই রুট ফাইভ। সো ভাই তোমাদেরকে আনসারটাও বলে দিই, এখানে আমাদের আনসার আসবে 41.81 ডিগ্রি, 41.81 ডিগ্রি। এরপর আসো ভাইয়া আমরা দুই নাম্বারটা করি অর্থাৎ ওয়াই জেড এর সাথে। তাহলে আমরা যদি বলি টেন ওয়াই জেড, এটার মান কত হবে, তাহলে ওয়াই আর জেড ছাড়া বাকি দুইটা, তাহলে দেখো এটা হলো ওয়াই এটা হলো জেড, তাহলে ওয়াই আর জেড ছাড়া কি বাকিটা, ওয়াই আর জেড ছাড়া বাকি আছে কি এক্স, তাহলে এটা হবে টু, আর ওয়াই এর জন্য কত মাইনাস ওয়ান হোল স্কোয়ার, জেড এর জন্য টু স্কোয়ার, তাহলে এটাও আলটিমেটলি তোমার আসবে টু বাই রুট ফাইভ। আর এটাকেও আমরা যদি হলো থিতা টেন থিতা ওয়াই জেড, এটা যদি আমরা নেই, এটা সিমিলারলি টেন ইনভার্স টু বাই রুট ফাইভ, আর যেটার মান আসবে কত 41.81 ডিগ্রি। এরপর আসো এরপর আমাদের কি আছে, এরপর আমাদের কাছে আছে হলো জেড এক্স, তাহলে টেন থিতা জেড এক্স, তার মানে জেড আর এক্স ছাড়া বাকিটা, জেডও বাদ এক্সও বাদ, বাকি আছে কি ওয়াই, ওয়াইয়ের জন্য আছে মাইনাস ওয়ান, আর রুট ওভার জেডের জন্য হলো টু স্কোয়ার, এক্সের জন্য টু স্কোয়ার, তাহলে এটা হবে মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার হলো ফোর, সরি ভুল লিখছি, টু স্কোয়ার হলো ফোর প্লাস ফোর রুট ওভার এইট, ঠিক আছে। সো রুট ওভার এইট, এটা আমরা ডিরেক্ট রুট ওভার এইটই দিই, রুট ওভার এইট, ওকে। এরপর আমরা যদি হলো থিতা জেড এক্স দিই, এটা হবে টেন ইনভার্স মাইনাস ওয়ান রুট ওভার এইট। সো টেন ইনভার্স মাইনাস ওয়ান রুট ওভার এইট নিলে কত হয়, টেন ইনভার্স মাইনাস ওয়ান বাই হলো রুট ওভার এইট। সো জিনিসটা আসে মাইনাস 19.47 ডিগ্রি, মাইনাস 19.47 ডিগ্রি। তোমরা চাইলে এটার পজিটিভ ভ্যালুও লিখতে পারো, এটাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই হলো আমাদের আনসার, এই হলো আমাদের আনসার, ঠিক আছে। খুব সহজ সহজ এবং খুব ইন্টারেস্টিং ম্যাথ তোমাদের আজকের ক্লাসে দেখাইতেছি, খুব সহজ এবং ইন্টারেস্টিং। এরপর আমরা পড়বো হলো তোমার নদী নৌকা, নদী নৌকা। এখন নদী নৌকা জিনিসটা কি, নদী নৌকা জিনিসটা কি, সো নদী নৌকা হলো তোমার সবচেয়ে বেশি বোর্ডে আসে এই কনসেপ্ট থেকে, তার মানে সিকিউর জন্য সিকিউর জন্য এটা হলো 100% ইম্পর্ট্যান্ট, 100% ইম্পর্ট্যান্ট কেন বলতেছি, কারণ এইখান থেকে তোমার সিকিউতে কোশ্চেন আসবেই, সিকিউতে কোশ্চেন আসবেই। এটা ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এখান থেকে এমসিকিউ আসে। অ্যাডমিশনেও কিন্তু রিটেন এমসিকিউ দুই জায়গায় হলো এই কোশ্চেনটা আসে। তোমরা জানো অনেক জায়গায় আমাদের শুধু রিটেন পরীক্ষা দিতে হয়, যেমন বুয়েটে রিটেন হয়, বুয়েটে হলো 600 মার্কসের রিটেন হয়, 600 মার্কস অর্থাৎ 60টা কোশ্চেন থাকে, প্রতিটা হলো 10 মার্কের, ঠিক আছে, প্রতিটার মার্কস হলো 10, এরকম কোশ্চেন থাকে। এমসিকিউ তো এটা আসে, তার মানে তুমি বুঝতেছো তুমি যেটা পড়তেছো এটা কত হট ফেভারিট একটা টপিক, তুমি যেটা পড়তেছো এটা কত হট ফেভারিট একটা টপিক। সো আমরা এই নদী নৌকা নিয়ে, আমি যখন তোমাদের সময় ছিলাম তখন খুব কনফিউশন লাগতো আমার কাছে, মানে এক একজন এক একভাবে পড়াইতো, জিনিসটা খুবই কনফিউশন লাগতো। সো তোমরা যে কাজটা করবা, এটা যেই কোনো একটা ক্লাস ফিক্সড করবা, একভাবেই হলো কনসেপ্টটা শিখবা। তুমি যদি একভাবে ভালো করে শিখতে পারো, দেখবে যে তোমার অন্য যেই কোনো ওয়েতে হয়ে যাইতেছে, অন্য যেই কোনো ওয়েতে তুমি নিজেই চিন্তা করে বের করতে পারতেছো। ফিজিক্সের মজা হলো এটা, একটা ম্যাথ অসংখ্য ওয়েতে করা যায়, তুমি যেই কোনো একটা নিয়ম করবা এবং তুমি যেই নিয়মেই করো না কেন, অন্য নিয়মের সাথে তোমার আনসার সেম আসবে, জাস্ট তুমি হলো আনসার মিলাবা, ঠিক আছে। আমরা এখানে আমাদের ক্লাসে এনাফ প্র্যাকটিস করব যাতে হলো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো চলো আমরা প্র্যাকটিসের আগে হলো কনসেপ্টটা ভালো করে শিখে আসি, কনসেপ্ট বুঝলে ম্যাথ ইজি টু ফানি। সো এখন আসো আমরা কনসেপ্টটা আগে ভালো করে বুঝে নিই। সো এই নদী নৌকাকে আমি যদি টাইপ ওয়াইজ ভাগ করি,
এই নদী নৌকাকে আমি যদি টাইপ ওয়াইজ ভাগ করি আমি মোটামুটি 3টা টাইপ পাই, ঠিক আছে। এই নদী নৌকা থেকে আমি 3টা টাইপ পাই। একটা হলো তোমার সর্বনিম্ন, একটা হলো আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার, একদম সর্বনিম্ন দূরত্বে নদী পার। আচ্ছা আমরা দেখবো একটু পরে সর্বনিম্ন দূরত্বে নদী পার কি। সেকেন্ড আমাদের যে টাইপ সেটা হলো সর্বনিম্ন সময়ে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। এরপর আমাদের যে কনসেপ্টটুকু আছে সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার, এবং শেষে আমরা পড়বো যে কোনো দিকে, তার মানে এর কোনো টার্গেট নেই, সে নর্মালি যে কোনো র্যান্ডম যে কোনো দিকে সে চলতেছে, যে কোনো দিকে। এই 3টা টাইপ, ঠিক আছে। তাহলে এখানে টাইপ কয়টা? টাইপ হলো টোটাল 3টা, টোটাল টাইপ হলো 3টা। আচ্ছা আবার এটা দেখলে অনেকে T3 মনে করবা যে এটা 3 নাম্বার টাইপ, না, এখানে টোটাল হলো 3 টাইপের ম্যাথ আছে। এটা হলো টোটাল 3 টাইপের ম্যাথ আছে। এই 3 টাইপের ম্যাথই আমরা হলো দেখবো ইন ডিটেইলস আজকের ক্লাসে। সো চলো 3 টাইপের ম্যাথ এবং কনসেপ্ট দেখবো। তো প্রথম হলো আমরা আগে একটু দেখি। আচ্ছা তো এর আগে বলে রাখি এগুলো তো হলো স্রোতযুক্ত, এগুলো হলো তোমার স্রোতযুক্ত, স্রোতযুক্ত। সো ম্যাক্সিমাম ম্যাথ আমাদের স্রোতযুক্ত থেকে আসবে, এটাই হলো ইম্পর্টেন্ট। আর স্রোতযুক্ত এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইন ডিটেলস বোঝার জন্য আমরা যেই কাজটা করি সেটা হলো শুরুতে আমরা স্রোতহীন নদীতে, স্রোতহীন নদী নিয়ে আমরা একটু পড়াশোনা করি, স্রোতহীন নদী নিয়ে আমরা একটু পড়াশোনা করি, তাহলে আমাদের কি হয় কনসেপ্টটা একদম বেসিক থেকে আসে। তাহলে চলো স্রোতযুক্ত নদীর আগে আমরা স্রোতহীন নদী পড়ি। তার মানে আমরা এমন একটা নদী পড়তেছি, এমন একটা নদী নিয়ে পড়তেছি, এমন একটা নদীতে নৌকা চালাইতেছি যে নদীতে কোনো স্রোত নাই। ধরো তুমি তোমার বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে চালাইতেছো, তুমি তোমার বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে নৌকা চালাইতেছো যেখানে কোনো স্রোত নাই। তার মানে এখানে স্রোতের বেগ কত? এখানে হলো তোমার স্রোতের বেগ, মনে রাখবা নৌকার বেগকে আমরা সবসময় ইউ দ্বারা প্রকাশ করি, আর স্রোতের বেগ এটাকে আমরা সবসময় কি দ্বারা প্রকাশ করি? স্রোতের বেগ এইটাকে আমরা সবসময় প্রকাশ করি হলো বি দ্বারা। তাহলে এখানে স্রোতের বেগ বি ইকুয়াল টু 0। এখন এটা তোমার মুখস্থ করতে হবে এমন না, মুখস্থ করতে হবে এমন না। আমি নর্মালি স্রোতের বেগ বি দ্বারা করব, এবং আমি প্রতিটা জিনিস বলা ম্যাথ করানোর সময় বা প্রতিটা কনসেপ্ট পড়ানোর সময় বলে দেবো কোনটা স্রোতের বেগ কোনটা হলো নৌকার বেগ। তুমি তোমার ইচ্ছা মতো ধরেও করতে পারো, বাট ওই যে বাইরে একটা সাজেশন যে একদম ইনিশিয়ালি তুমি যেই কাজটা করবা নির্দিষ্ট একটা টাইপ ধরে নিবা, ঠিক আছে। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো, গোলায় না ফেলো, কারণ তুমি ধরো একবার এক একটা ধরলে গোলায় ফেলতে পারো। সো তুমি যদি গোলায় না ফেলো, একদম কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে তুমি যেই কোনো কিছু ধরে যেই কোনো সময় ম্যাথ করতে পারবা। জাস্ট ইনিশিয়ালি একটু ঠান্ডা মাথায় একটাতে থাকা উচিত। তাহলে এখন দেখো একটা নদী, এটা একটা সুন্দর নদী, এই নদীর প্রস্থ হলো ডি, এই নদীর প্রস্থ কি? ডি, এবং এই নদীতে নৌকার বেগ হলো ইউ, নৌকার বেগ কি? ইউ। তো এখন ধরো কোনো একটা নৌকা, সেই বান্দা যে মাঝি সে হলো এ অবস্থান থেকে নৌকা চালায় বি অবস্থানে যাবে, মাঝি হলো এ অবস্থান থেকে নৌকা চালায় কোথায় যাবে? বি অবস্থানে যাবে। তাহলে মাঝি যদি এ অবস্থান থেকে নৌকা চালায় বিতে যায়, এ থেকে নৌকা চালায় বিতে যায়, তাহলে কি অবস্থা হবে? তাহলে কি অবস্থা হবে? আমরা ধরি এ থেকে নৌকা চালায় বিতে যাইতে তার টাইম লাগছে হলো টি, তার টাইম লাগছে হলো টি, তার টাইম লাগছে টি। এখন এই টি কত এটা আমি বের করব। তো এটা বের করা খুব ইজি না? এটা বের করা ইজি না? আমাকে প্রস্থ দিয়ে দিছে, নৌকার বেগ দিয়ে দিছে, তাহলে নৌকা সবসময় মনে রাখবে এখানে সমবেগে চলে, ঠিক আছে, সমবেগে, এরা হলো সমবেগে চলে। সো আমরা এই সমবেগের কনসেপ্ট দিয়েই হলো এখানে করব। এখন আসো, এখানে কোনো বেগের পরিবর্তন হয় না, আমরা ধরে নিচ্ছি সমবেগে চলে। তাহলে এখানে বলো তো ভাইয়া, এখানে বলো তো এখানে তাহলে টাইমটা কি হবে? ওই যে সমবেগের সূত্র থেকে দূরত্ব ইকুয়াল টু, এই যে সমবেগের সূত্র কি ছিল? এস ইজ ইকুয়াল টু বিটি না, এস ইজ ইকুয়াল টু বিটি না? তাহলে এই জায়গা থেকে আমরা পড়বো ডি ইকুয়াল টু, এখানে কি হবে? নৌকার বেগ হলো ইউ, আর নৌকা এই পুরো এই পার থেকে ওই পার, অর্থাৎ নৌকাটা কি পারাপার হইতে টি সময় লাগছে, নৌকা পারাপার হইতে টি সময় লাগছে। তাহলে টি ইকুয়াল টু কি হবে? টি ইকুয়াল টু হবে ডি বাই ইউ, যেখানে ডি হলো কি, তার মানে আমরা বলতে পারি সময়। সময়টা কি? স্রোতহীন নদীতে সময়, সময় হলো তোমার নদীর প্রস্থ, নদীর প্রস্থ বাই হলো তোমার, বাই হলো তোমার নৌকার বেগ। এটা হলো স্রোতহীন অবস্থায় সময়, স্রোতহীন অবস্থায় সময়, ঠিক আছে। সো নৌকাটা হলো কোন বরাবর যাইতেছে? নৌকাটা ঠিক এই বরাবর যাইতেছে, নৌকাটা ঠিক এই বরাবর এই বিন্দু থেকে বি বিন্দু যাইতেছে। তার মানে এটা আমরা দেখলাম স্রোতহীন অবস্থায়। এটা আমরা একদম জাস্ট বেসিক বোঝার জন্য যে নৌকা যে চলাচল করে এটা হলো সমবেগে চলাচল করে। নৌকা কোন বেগে চলাচল করে? সমবেগে। তার মানে এখানে যে ফর্মুলাটা আসছে সেটা কিসের ফর্মুলা? একদম সমবেগের ফর্মুলার বেসিক জিনিসপত্র, ঠিক আছে। এবার আসো আমরা আমাদের মেইন টাইপে যাই। আমাদের টাইপ 1
আমাদের টাইপ 1, এই টাইপ 1 হলো তোমার কি, আমাদের টাইপ 1 হলো তোমার ন্যূনতম দূরত্বে নদী পার, অর্থাৎ নদী পার করবো আমরা ন্যূনতম দূরত্বে। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারের জন্য কি করতে হবে, আগের মতো সেম, এখানে কিন্তু স্রোত আছে, এখানে কিন্তু স্রোতহীন অবস্থায় নাই, এখানে স্রোত আছে, এখানে কি আছে, স্রোত আছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ হলো আমার কত, স্রোতের বেগ বি, স্রোতের বেগ বি, আগেরটাও ধরে নিছি। এবং এখানে বি এর মান আছে, বি ইজ নট ইকুয়াল টু জিরো। সো আমরা এখানে লিখব বি ইজ নট ইকুয়াল টু জিরো। সো আমরা এমন একটা অবস্থা নিয়ে কাজ করতেছি যেখানে স্রোতের বেগ শূন্য না। আচ্ছা, স্রোতটা হলো কোন দিকে প্রবাহিত হইতেছে, সো আমরা দেখতেছি নদীর স্রোত হলো এই দিকে প্রবাহিত হইতেছে। সো স্রোতের বেগটা আসলে কি, এই বরাবর, তাই না, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে হলো স্রোতের বেগ। তাহলে এই দিকে হলো আমাদের যে বি, সেই বি এর ডিরেকশনটা হলো এই বরাবর। আর নৌকা মানে নদীর যে প্রস্থ, সেই প্রস্থ হলো ডি, অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্ব আগের মতো, সেই দূরত্বটা হলো ডি। নৌকার বেগ হলো ইউ, নৌকা হলো ইউ বেগে চলে। এখন আমাকে বলছে ন্যূনতম দূরত্বে নদী পার। আচ্ছা, এই জিনিসটা একটু চিন্তা করার বিষয়। ন্যূনতম দূরত্বে যদি নদী পার বলে, আচ্ছা তাহলে কি হবে, আমরা ভেক্টরের লব্ধি পড়ছি না ভাইয়া, ভেক্টরের লব্ধি। সো ভেক্টরের লব্ধিটা কেমন ছিল, ভেক্টরের লব্ধিটা কেমন ছিল, আমি যদি একটু শর্টে দেখাই এইদিকে ভেক্টরের লব্ধি, ধরো এই বরাবর কোনো একটা বিন্দুর উপর, কোনো একটা বিন্দুর উপর দুইজন হলো দুই দিকে বল প্রয়োগ করতেছে, একটা বিন্দুর উপর, একটা বিন্দুর উপর ধরো এই বরাবর একজন বল প্রয়োগ করতেছে পি বল, এই বরাবর একজন বল প্রয়োগ করতেছে কিউ বল। তাইলে এইটা তখন কি হবে, এইটা তখন হলো দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে যাবে, এটার মাঝামাঝি কোনো একটা দিকে যাবে। তার মানে আমরা দেখতেছি লব্ধি হবে কোথায়, মাঝামাঝি কোনো একটা দিকে, মাঝামাঝি কোনো একটা দিকে। এখন তুমি কি করলা, তুমি ধরো সর্বনিম্ন দূরত্বে যাইতেছো বা ন্যূনতম দূরত্বে যাইতেছো। আচ্ছা বলো তো ন্যূনতম দূরত্ব কোনটা, এই যে এ আর বি এর মধ্যে, মানে নদীর এই পার থেকে ওই পারে যাবা, ন্যূনতম দূরত্ব কোনটা, এই পার থেকে এই যে উপরের রেখাটা আছে, অর্থাৎ এই পার্টটুকু থেকে এই পার্টটুকুতে যাবা। তাহলে এই নিচ থেকে তুমি যদি উপরে যাও, এই নিচ থেকে তুমি যদি উপরে যাও, ন্যূনতম দূরত্ব কোনটা, ন্যূনতম দূরত্ব কোনটা, বুঝতেছো না তাই না। সবাই আরো সহজে বুঝায়, এই যে এই পাড়, এটা হলো নদীর একটা পাড় বা কিনারা, এই কিনারা থেকে তুমি এই কিনারায় যাবা, এই কিনারা থেকে এই কিনারে যাবা, ন্যূনতম দূরত্ব কোনটা বলো তো। সবসময় আমরা জানি ন্যূনতম দূরত্ব হলো তোমার পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, যেটা আমরা সরণ থেকে পড়ছি। তুমি এবার চিন্তা করো, এই বান্দা যদি এই দিকে যায়, এই বান্দা যদি তোমার এই দিকে যায়, এটা কি ন্যূনতম দূরত্ব হবে, এই বান্দা এইদিকে গেলে ন্যূনতম দূরত্ব হবে, ইভেন এই বান্দা এইদিকে গেলেও কি ন্যূনতম দূরত্ব হবে না, একদম এই বরাবর গেলেই কেবল ন্যূনতম দূরত্ব পাওয়া যায়, তাই না, একদম এই বরাবর গেলে, অর্থাৎ এ থেকে বিতে গেলেই ন্যূনতম দূরত্ব পাওয়া যায়। এখন একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, এখন একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হলো যেই বান্দা নৌকা চালাইতেছে, সে যদি এই বরাবর যাত্রা শুরু করে, এই বরাবর যদি যাত্রা শুরু করে, ঠিক আছে, সে যদি ধরো এই বরাবর যাত্রা শুরু করে, এখন এই বরাবর যাত্রা শুরু করলে তার একটা প্রবলেম আছে, এই বরাবর যাত্রা শুরু করলে প্রবলেম আছে। তাহলে এই বরাবর যাত্রা শুরু করলে কি হবে, এই যে একদম এ থেকে বি বরাবর, এই বরাবর যদি যাত্রা শুরু করে, এই বরাবর যদি যাত্রা শুরু করে, তাহলে এই বরাবর যদি যাত্রা শুরু করে, এইদিকে তোমার কার বেগ, এইদিকে হলো তোমার নৌকার বেগ, আর এইদিকে হলো স্রোতের বেগ। তাহলে দুইটা বেগের লব্ধি হয়ে সে আলটিমেটলি যাবে কোথায়, সে আলটিমেটলি যাবে কিন্তু মাঝখানের কোনো একটা দিকে, সে আলটিমেটলি যাবে হলো তোমার মাঝখানের কোনো একটা দিকে, এরকম মাঝামাঝি কোনো একটা দিকে সে যাবে। তাহলে এটা কি হবে, এটা কি আমার সর্বনিম্ন দূরত্ব হইলো না, আমার টার্গেট তো হলো জাস্ট এ থেকে বি বিন্দুতে যাওয়া। তাহলে আমি এগুলো কেটে দেয়, আমি যা লিখছি এগুলো আমার হয় নাই, কারণ সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য আমার আসলে এই জিনিসটা চলবে না, সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য এটা কি হবে না, আমার এমন জায়গায় যাইতে হবে, এমন জায়গা দিয়ে নৌকা চালাইতে হবে যাতে তার লব্ধিটা হলো এই বরাবর থাকে, এই লব্ধিটা হলো এই বরাবর থাকে, ঠিক আছে, আমার এমন জায়গা দিয়ে যাইতে হবে যাতে লব্ধি হলো এই বরাবর থাকে, লব্ধি হলো এই বরাবর থাকে। বের কথা কি ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এইটার জন্য আমার কি করতে হবে, ইউ বি হলো এইদিকে, লব্ধি হলো এইদিকে, তার মানে লব্ধি থেকে একটু আরো এই পাশে চালাইতে হবে। এবার নর্মাল সেন্সে চিন্তা করো, তুমি যদি এই বরাবর চালাও তাহলে স্রোত তোমাকে টেনের সামনে নিয়ে যাবে না, স্রোত তোমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে না, তার মানে তুমি এমনভাবে চালাবা যাতে স্রোতের সাথে যুদ্ধ করে আলটিমেটলি তুমি বি বিন্দুতে আসো। তাহলে সর্বনিম্ন দূরত্বে যদি তুমি নদী পার হইতে চাও, তাহলে তোমার কোন দিকে চালনা করতে হবে, তাহলে তোমার নৌকা চালনা করতে হবে এই দিকে, এইরকম কোন একটা দিকে নৌকা চালনা করতে হবে, ঠিক আছে। তো তুমি আলটিমেটলি নৌকাটাকে চালানো শুরু করবে এইদিকে, মানে তুমি চিন্তা করবা, বের হওয়ার সময় চিন্তা করবা যে এখানে যাবা, বাট আলটিমেটলি তোমার এখানে কি হবে, দুইটা মিলায় লব্ধিটা হলো এইদিকে চলে আসবে, ঠিক আছে। তার মানে তুমি চালনা করছো নৌকা কোন দিকে, আমরা সাপোজ তুমি এইদিকে হলো নৌকাটা চালনা করছো, তাহলে তোমার নৌকার যে বেগ, তোমার নৌকার যে বেগ ইউ, ইউটা হলো এইদিকে, তোমার নৌকার বেগ ইউটা হলো এইদিকে, ক্লিয়ার, এইদিকে। আচ্ছা তাহলে এখন স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ কত,
স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ আমরা ধরে নেই আলফা। আর লব্ধি কোন দিকে? লব্ধি এদিকে। লব্ধি বেগ যেটা সেটা হলো ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কি? ডাব্লিউ হলো লব্ধি বেগ। লব্ধি বেগ, যেই বেগে অ্যাকচুয়ালি নৌকাটা চলবে, তাই না? যেই বেগে অ্যাকচুয়ালি নৌকাটা চলবে। নৌকার প্রকৃত বেগ হলো ইউ। এই ইউ মানে হলো নৌকা স্রোতহীন অবস্থায় নৌকার যেই বেগ, বা নৌকার হলো ভিতরের ইঞ্জিন যে বেগে চলতে চাচ্ছে, কিন্তু সে চলতে চাইলেই তো চলতে পারবে না, স্রোতের সাথে মিলেই তার একটা লব্ধি বেগ তৈরি হবে। সেই লব্ধি বেগের ডিরেকশনটা হবে এইদিকে, এবং সেই লব্ধি বেগের মান হলো কি? ডাব্লিউ। সেই লব্ধি বেগের মান কি? ডাব্লিউ। তাহলে এবার আসো আমরা লব্ধি বেগটা কিভাবে বের করতে পারি? লব্ধি বেগটা অনেকভাবেই তুমি বের করতে পারো। লব্ধি বেগ অনেকভাবেই বের করতে পারো। তো আমি একদম সিম্পল একটা ওয়ে দেখাই, তারপর আমি অন্য ওয়েতেও করে দেখাবো। সো এই জিনিসটাকে এই জিনিসটাকে আমি যদি একটু বর্ধিত করি আমার সুবিধার্থে, আমি যদি একটু বর্ধিত করি, ধরো আমি বর্ধিত করে এখানে পাইলাম, তাহলে বলো এই বিন্দুটাকে আমি ধরো ও বিন্দু বললাম, ও বিন্দু। তাহলে এখানে এ ও বি এটা একটা ত্রিভুজ হয় না? এ ও বি এটা একটা কি হয়? ত্রিভুজ হয়। তাহলে এই ত্রিভুজে আমি কি অ্যাপ্লাই করতে পারি? এই ত্রিভুজে আমি হলো এখানে তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করব, ঠিক আছে? কারণ এইদিকে যদি স্রোতের বেগ বি হয়, এইদিকেও কি বি, কারণ ভেক্টরকে সমান্তরালে প্রতিস্থাপন করা যায়, মান এবং দিক সেম রেখে সমান্তরালে কি করা যায়? প্রতিস্থাপন করা যায়। তাহলে এটা বি হলো, এখানেও বি, আর এখানে হলো ডাব্লিউ, এখানে হলো ইউ। তাহলে এখন আমরা অতিভুজ কি? ইউ। আমরা বলতে পারি এখান থেকে ইউ স্কোয়ার ইকুয়াল টু হলো তোমার বি স্কোয়ার প্লাস হলো ডাব্লিউ স্কোয়ার। তাহলে ডাব্লিউকে কি বলা যায়? ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার, বা আমরা বলতে পারি লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার, ও আচ্ছা ভুল লিখছি, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না তো, এটা হলো ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা ডাব্লিউ কি বলতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার। এটা হলো আমার কি? এটা হলো আমার লব্ধি বেগ। এটা হলো আমার কি? এটা হলো আমার এখানে লব্ধি বেগ। এদের যে লব্ধি বেগ আছে এটা হলো সেই লব্ধি বেগ। ক্লিয়ার? এটা হলো লব্ধি বেগ। আচ্ছা, এবার আসো আমার মধ্যবর্তী কোণ বের করতে হবে, এই যে আলফা, এই আলফার মান বের করতে হবে। তাহলে আলফা আমি কেমনে বের করতে পারি বলো তো? এখানে লব্ধি কোণ কত ডিগ্রি? লব্ধি কোণ কত ডিগ্রি? আমরা যদি লব্ধি কোণ বলি, সেই লব্ধি কোণ এখানে কত ডিগ্রি? এই যে লব্ধিটা হলো তোমার স্রোতের সাথে কত কোণ তৈরি করছে? লব্ধিটা হলো তোমার স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই না? লব্ধি হলো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য লব্ধি স্রোতের সাথে কত কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য লব্ধি স্রোতের সাথে কত কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এবার লব্ধির ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে, আচ্ছা তাহলে এবার আমরা একটু দেখি যে আমরা দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ তোমার স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ কত, এইটা আমরা বের করি। তো এইটা বের করার জন্য আমি যে জিনিসটা দেখব সেটা হলো, তোমরা এখানে দেখো এখানে কি হয়েছে, এইখানে আমরা যেটা দেখতেছি সেটা হলো যে এইখানে তোমার যে স্রোতের বেগের সাথে হলো লব্ধি বেগ, যেটা আমরা ডাব্লিউ বলছি লব্ধি বেগ, এই স্রোতের বেগের সাথে লব্ধি বেগ কত কোণ তৈরি করছে বলো তো? এই স্রোতের বেগের সাথে লব্ধি বেগ তৈরি করছে 90 ডিগ্রি কোণ। স্রোতের বেগের সাথে লব্ধি বেগ কত কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ। তার মানে আমরা এখানে বলতে পারি যে লব্ধি কোণ সেটা হলো, বা লব্ধির দিক এটা হলো 90 ডিগ্রি। কার সাথে? এই 90 ডিগ্রি হলো স্রোতের বেগের সাথে। কার সাথে? স্রোতের বেগ। আর স্রোতের বেগ কি? স্রোতের বেগ হলো বি। স্রোতের বেগ কি? বি এর সাথে। তাহলে বি এর সাথে হলো 90 ডিগ্রি কোণ করে কি থাকে? লব্ধিটা থাকে, বা লব্ধির দিক 90 ডিগ্রি, যেহেতু আমার ন্যূনতম দূরত্বে যাওয়া লাগবে। তাহলে এইখানে আমি কি বলতে পারি? এইখানে আমি বলতে পারি ভাইয়া, দেখো এইখানে আমি যে জিনিসটা বলতে পারি সেটা হলো তোমার 10 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কার সাথে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলটা হলো বি এর সাথে, তাহলে বি সিঙ্গেল। তাহলে বি প্লাস ইউ তোমার কজ আলফা বাই হলো তোমার কি উপরে ইউ সাইন আলফা, উপরে কি ইউ সাইন আলফা। ওকে, এবার আমরা ওই যে গত ক্লাসে করছিলাম, সো 90 ডিগ্রি মানে কি 1/0, 10 90 ডিগ্রি মানে 1/0, সো এটা হবে ইউ সাইন আলফা বাই হলো বি প্লাস ইউ কজ আলফা। তাহলে এখন আমরা যদি আড়াআড়ি গুণ দেই, বি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল টু হলো ইউ সাইন আলফা, এরকম না, ইউ সাইন আলফা ইন্টু 0। সো এটা কি হবে? এটা হবে আমাদের বি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল টু হলো 0, বা আমরা যদি বলি ইউ কজ আলফা ইকুয়াল টু হলো তোমার মাইনাস বি, বা কজ আলফা এটা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই ইউ, মাইনাস বি বাই ইউ। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবে, এটা আমাদের একটু পরেই হলো কাজে লাগবে। আবার এইটা দিয়ে তুমি এমসিকিউতে ডিরেক্ট এটা অ্যাপ্লাই করে তুমি মধ্যবর্তী কোণ আলফা বের করে ফেলতে পারবা। এমসিকিউতে তুমি ডিরেক্ট এটা অ্যাপ্লাই করে মধ্যবর্তী কোণ আলফা বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখানে একটা কথা বলি, কজ আলফার যে রেঞ্জ এটা তো আমরা সবাই জানি, তাই না? কজ আলফার রেঞ্জ কত? -1 থেকে +1, -1 থেকে +1। তার মানে হলো তোমার এই বি এর মান কখনো ইউ থেকে বড় হইতে পারবে না, কারণ তখন এটা -1 থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বি এর মান যদি ইউ থেকে বড় হয়, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না বলো?
এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখবো কজ আলফা ইকুয়াল টু মাইনাস, উপরে হবে কি, উপরে হবে তোমার স্রোতের বেগ, স্রোতের বেগ, আর নিচে হবে কি, নিচে হবে তোমার হলো নৌকার বেগ, নৌকা যে বেগে চলে সেই বেগটা। তাহলে উপর হবে স্রোতের বেগ, নিচে হবে নৌকার বেগ। তাহলে জিনিসটা তখন কীরকম হয়ে যায়, এই জিনিসটা, এটা থেকে আমরা একটু খেয়াল করি যে আমরা যেহেতু বলতেছি যে কজ আলফার মান -1 থেকে +1, এটা আমরা বলতেছি না, এটা ম্যাথমেটিশিয়ানরা বলে গেছে, কজ আলফার রেঞ্জই এটা -1 থেকে +1। তাহলে বলো -1 থেকে যদি +1 হয় নৌকার বেগ, এটা কি কখনো স্রোতের বেগ থেকে কম হইতে পারবে? সর্বোচ্চ সমান হইতে পারবে, কিন্তু কম কি হবে, হবে না। তাহলে আমরা বলবো যে এই স্রোতের বেগ, এইটা সবসময় লেস দেন অর ইকুয়াল নৌকার বেগ হবে। তো সবসময় লেস দেন অর ইকুয়াল নৌকার বেগ, এবং এইটা কি, এইটাই হলো নৌকা পারাপারের শর্ত। এইটা যদি না হয় তাহলে কখনো কি হবে না, নৌকা পারাপার হবে না। এটা যদি না হয় তাহলে নৌকা পারাপার হইতে পারবে না, অর্থাৎ নৌকা অপর পারে যাইতে পারবে না। তাহলে এইটা হলো আমাদের নৌকা পারাপারের শর্ত। এটা কি, এটা হলো নৌকা পারাপারের শর্ত, এটাই হলো নৌকা পারাপারের শর্ত। এইটা না হলে নৌকা পার হইতে পারবে না, এটা হলো আমাদের নৌকা পারাপারের শর্ত। ঠিক আছে, এবার আসো মানে নৌকা, তুমি চিন্তা করো, ধরো স্রোতের বেগ যদি নৌকার বেগ থেকে বেশি হয়, কেউ এইখান থেকে ওই পারে কখনো যাইতে পারবে? কখনোই যাইতে পারবে না। ঠিক আছে, সো স্রোতের বেগ কি হইতে হবে, নৌকার বেগ থেকে লেস দেন অর ইকুয়াল হইতে হবে, এটা কিন্তু এমসিকিউতে আসে, সো আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এবার আসো আমরা এই যে ডাব্লিউ কি জ্যামিতিক পদ্ধতিতে বের করছি না, জ্যামিতিক পদ্ধতি, এখন আমরা একদম পিওর ভেক্টর ইউজ করে এই ম্যাথটা করব। চলো আমরা দেখি। তো আসো আমরা একটু এই যে ন্যূনতম দূরত্বে নদী পার, এই ন্যূনতম দূরত্বে নদী পারের ক্ষেত্রে আমরা কি বের করি, আমরা হলো তোমার লব্ধি যে বেগটা ডাব্লিউ, এই যে এখানে আমাদের যে লব্ধি বেগ ডাব্লিউ, সো এই লব্ধি বেগ ডাব্লিউটা বের করি। ঠিক আছে, তাহলে আমরা একটু লব্ধির নিয়মে বের করি, এই যে সামান্তরিক সূত্র। তাহলে এখানে আমরা লব্ধি ইকুয়াল টু কি বলতে পারি, √ তোমার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2UB কজ আলফা বলতে পারি না ভাইয়া, ইজিলি বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে থাকলো তোমার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আচ্ছা 2UB পর্যন্ত ঠিক আছে। কজ আলফা এটা হলো এই যে একটু আগে আমরা যেটা দেখছি, কজ আলফার জায়গায় কত দেখছি, -b/u। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কিন্তু এমসিকিউতে এই জিনিসটা ইউজ করব, আমরা হলো এমসিকিউতে এটা ডিরেক্ট ইউজ করব, ওকে, সেটা থেকে কিন্তু এমসিকিউ আসেও। তাহলে এবার চলো আমরা কি লিখতে পারি, -b/u, আমরা কি লিখতে পারি, -b/u। তাহলে এখানে কি হয়, বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আর এই ইউ যদি কাটাকাটি যায় এটা হলো -2b স্কোয়ার। তাহলে জিনিসটা থাকে ইউ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি হলো তোমার, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা হলো বলতে পারি এরকমভাবে, দেখছো সেম জিনিস আসছে। সো যেটাকে বলা যায় তোমার নৌকার বেগ তার স্কোয়ার, নৌকার বেগ তার উপর স্কোয়ার মাইনাস হলো স্রোতের বেগ তার উপর স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এটা মনে রাখবো। এটা কিন্তু আমরা দুইভাবেই করতে পারি, তুমি জ্যামিতিক পদ্ধতিতেও করতে পারো, এইভাবে সামান্তরিক সূত্র ইউজ করে করতে পারো। এবার আমরা যেটা বের করব যে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য যে সময়, ন্যূনতম দূরত্বে নদী পাড়ি দেওয়ার সময়, টাইম তো লাগবেই তাই না, একটা টাইম তো লাগবেই। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পাড়ি দেওয়ার সময়, তাহলে এই টাইমটা কি হবে, সময়। সো আমরা ধরি সময় হলো টি, এই টি হলো কি মিনিমাম ডিস্টেন্সের। ঠিক আছে, এটা হলো মিনিমাম ডিস্টেন্স, ন্যূনতম দূরত্বে নদী পার, সো এটা হলো মিনিমাম ডিস্টেন্সের এই টাইম, এটা হলো আমি এখন বের করব। আচ্ছা, তাহলে এটা টাইম মানে কি, টাইম মানে হলো তোমার ওই যে আমরা স্রোতহীন নদীতে যেমন বের করছি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই বেগ, টাইম মানে কি দূরত্ব বাই বেগ। তাহলে এখানে দূরত্বগত নদীর প্রস্থ, কারণ আলটিমেটলি তার সরণ তো এটাই হবে, এবং বেগ যেটা হবে সেটা হলো প্রস্থ বরাবর বেগ, সে যেই পথে যাইতেছে সেই পথে বেগ কত, বেগ কত। ঠিক আছে, তাহলে সে যে যাইতেছে এটা কোন বরাবর, সে যাইতেছে হলো ডাব্লিউ বরাবর। তাহলে আমরা উলম্ব বরাবর বেগটা নিব, একদম প্রস্থ বরাবর বেগ। তাহলে প্রস্থ বরাবর বেগটা কি বেগ, তার লব্ধি বেগ, মানে নৌকা যাইতেছে এইদিকে, স্রোত যাইতেছে এইদিকে, আলটিমেটলি দুইটার লব্ধি যাবে কোন দিকে, দুইটার লব্ধি যাবে এরকম প্রস্থ বরাবর। তাহলে আমরা বেগটা নিব কি বরাবর, প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর বেগ কি, ডাব্লিউ। সো আমরা বলতে পারি d/√b স্কোয়ার মাইনাস হলো ইউ স্কোয়ার, সরি ভুল লিখছি, 2/u² - b² d/u² মাইনাস হলো b
বি স্কোয়ার। ঠিক আছে, সেটা দিয়ে আমি সময় বের করে ফেলতে পারবো। এবার আসো, সময় বের করার আরও একটা টেকনিক আছে, সেটা হলো উপাংশ বিভাজন দিয়ে। ঠিক আছে, উপাংশ বিভাজন দিয়ে। আচ্ছা বলো তো, এই যে ইউ এখানে, এই যে এই সিস্টেমটাতে তুমি ব্যাকে বলো, তোমাকে এক ক্লাসে সব শিখিয়ে দেবো, তুমি দেখো শুধু ব্যাকে একটু টাইম দাও, তোমাকে এক ক্লাসে হলো সব শিখিয়ে দেবো। এবার আসো তুমি ব্যাকে বলো, এই যে এরা যাইতেছে, এই যে এই সিস্টেমটা, এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত, লব্ধি বেগ তো বাদ, লব্ধি বেগ তো দুইটা সম্মিলিত ফল, নর্মালি উপাংশ কত এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হলো তোমার স্রোতের বেগ তো আছেই বি, প্লাস হলো নৌকার যেটা বেগ অর্থাৎ ইউ কজ আলফা, এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর বেগের উপাংশ, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর আলটিমেটলি এই বেগটা কাজ করতেছে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে জাস্ট ইউ সাইন আলফা, কারণ বি এই সাইন 90 ডিগ্রির মান 0, সো ইউ সাইন আলফা, এটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, তাই না? তাহলে এই যে বি সাইন আলফা, ইউ সাইন আলফা, এই যে ইউ এই দিক বরাবর যে ইউটা আছে, এই ইউ সাইন আলফার ডিরেকশন কোনটা, ইউ সাইন আলফার ডিরেকশন কিন্তু কি একদম উলম্ব বরাবর, তাহলে উলম্ব বরাবর বেগ কিন্তু ইউ সাইন আলফা, উলম্ব বরাবর বেগ কি ইউ সাইন আলফা, তাহলে আমরা উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর বেগ এই ডাব্লিউ লব্ধি বেগ, এটার জায়গায় আমরা ইউ সাইন আলফাও কিন্তু কি বলতে পারি। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার নৌকার বেগ মাইনাস হলো স্রোতের বেগ ইকুয়াল টু ইউ সাইন আলফা। ঠিক আছে, একটু পর আমরা যখন ম্যাথ করবো তখন আমরা এটা প্রমাণ দেখব। তাহলে এইভাবে আমরা হলো ন্যূনতম দূরত্বে নদী পারের ক্ষেত্রে সময়টাও বের করে ফেলতে পারি। এটা আমরা একটু মাথায় রাখবো, এগুলো আমাদের এমসিকিউতে লাগে। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউতে লাগে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তার মানে যখন আমরা সময় নির্ণয় করবো তখন প্রস্থ বরাবর বেগটা আমরা নেব, প্রস্থ বরাবর বেগ, তার মানে ন্যূনতম দূরত্বে নদী পারার জন্য প্রস্থ বরাবর বেগটা হলো লব্ধি বেগ, সেটা আমরা আবার উপাংশ দিয়ে বের করতে পারি এইভাবে। ক্লিয়ার? আর এখানে কেন বি আসতেছে না, কারণ বি তোমার ধরো সাইন 90 ডিগ্রি, বি সাইন 90 ডিগ্রির মান কত, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, তাহলে বি কস 90 ডিগ্রির মান কত 0, বা বি সাইন 0 ডিগ্রির মান কত 0। ঠিক আছে, সো এই জন্য এখানে ওয়াই অক্ষ বরাবর বি এর উপাংশ আসতেছে না। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা দেখি ন্যূনতম সময় নদী পার, এটার ম্যাথগুলো বা একটু পরেই করবো। সো এখন আমরা দেখি ন্যূনতম সময় নদী পার, তার মানে এখন তার টার্গেট হলো কম সময়ে যাব, সে কোন জায়গায় যাইতেছে তার এটা কোনো ঠিক নেই, সে কম সময়ে যাবে, তাহলে কম সময়ে যাওয়ার জন্য তার যেদিকে যাত্রা শুরু করা লাগবে সেটা হলো এই দিকে। তাহলে মনে রাখবা ন্যূনতম সময়ে নদী পারের জন্য তোমার যে কন্ডিশনটা মাথায় রাখতে হবে সেটা হলো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এইভাবে গেলেই তুমি যাইতে চাইবে এইদিকে, তোমার তো টার্গেট অপর পারে যাওয়া, তাই না? সো তুমি যদি এখন দেখো 90 ডিগ্রিতে না গিয়ে যদি এইভাবে যাও তাহলে কিন্তু তুমি অনেক দূরে চলে যাবা, মানে তোমার টাইম আরও বেশি লাগবে। সো তুমি যদি 90 ডিগ্রিতে যাও তাইলেই তোমার কেবলমাত্র সবচেয়ে কম সময় লাগবে, তার মানে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তুমি কম সময় যাবা, তুমি যাইতে চাইছো এইদিকে, স্রোতটা এদিকে, সো তোমাকে নিয়ে এটার কাছাকাছি কোনো একটা বিন্দুতে নিয়ে যাবে, ধরো সি বিন্দুতে নিয়ে গেলো, তোমার তো টার্গেট হলো অপর পারে যাওয়া কম সময়ে, তোমার একদম এই বিন্দুতে যাইতে হবে এটা তো না, ন্যূনতম দূরত্বে তো যাওয়া তোমার টার্গেট না, টার্গেট হলো ন্যূনতম সময়ে যাও। সো তুমি এই বরাবর যাত্রা শুরু করলা, আলটিমেটলি গিয়ে হলো পৌঁছাইলে এই বরাবর। বের কথা কি বুঝছো? আচ্ছা, এইটা যদি হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, ন্যূনতম সময়ে যে নদী পার এটার জন্য আমরা টাইমটা যদি বের করি যে টি মিনিমাম, তাহলে যে টাইমের সূত্র কিন্তু আগেরটা এখানে অ্যাপ্লাই হয়, টি মিনিমাম এটা কি হবে, এটা হবে ডি, আর এই বরাবর এখন এই যে প্রস্থ বরাবর বেগ কি ইউ না, প্রস্থ বরাবর বেগটাই তো ইউ, অন্য কোনো বেগ তো আর নাই, তাই না, বা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা হলো ডি বাই ইউ। তুমি দেখো এই যে এখানে আমরা টাইম বের করছি ডি বাই ইউ সাইন আলফা, এটা হলো নর্মাল টাইম, সো আমরা টি বের করছি ডি বাই আমরা টি বের করছি হলো তোমার কি, আমরা হলো টি বের করছি ডি বাই ইউ সাইন আলফা, সো এইখানে আমরা যদি আলফা ইকুয়াল টু কত দিই 90 ডিগ্রি দিই, যদি 90 ডিগ্রি দিই তাইলে আমরা টি মিনিমাম পাই না, তাহলে টি মিনিমামের শর্ত হলো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা টি মিনিমাম পাই, তাহলে ন্যূনতম সময়ে আমি কি পেয়ে গেলাম, আমি হলো তোমার টাইমটা পেয়ে গেলাম, ন্যূনতম সময়ে নদী পারের যে সময় সেই সময়টা আমি পেয়ে গেলাম। আচ্ছা এবার আসো এই যে লব্ধি বেগ, এখান থেকে আমরা লব্ধি বেগ কীভাবে বের করতে পারি, এখান থেকে লব্ধি বেগ বের করা একদম ইজি, তুমি যদি এখানে উপাংশের সূত্র ইউজ করো, তুমি যদি এখানে লব্ধির সূত্র ইউজ করো, তাহলে এখানে হবে তোমার স্রোতের বেগ প্লাস হলো নৌকার বেগ প্লাস হলো তোমার 2 নৌকা স্রোত আর হলো কজ আলফার মান সুন্দর করে 90 ডিগ্রি, তাই না? সো আলফার মান যদি 90 ডিগ্রি হয় এখানে নর্মালি কি হবে বি স্কোয়ার প্লাস হলো তোমার কি ইউ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস কি ইউ স্কোয়ার, কারণ কজ 90 ডিগ্রির মান 0, সো এই 2UB কজ 90 ডিগ্রি এই পোর্শন পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা এবার আসো
এবার আসো তোমার লব্ধির যে কোণ সেটা তুমি কিভাবে বের করবা, তাহলে লব্ধিটা কার সাথে আছে, বি এর সাথে হলো থিতা কোণে আছে, তাহলে টেন থিতা তোর লব্ধির কোণ মানে লব্ধির দিকটা হলো তুমি বের করবা। এটা হলো লব্ধির মান, লব্ধির মান ব্যয় লিখে দেই, এটা হলো লব্ধির মান। আচ্ছা লব্ধির মান যদি হয়, লব্ধির মান যদি হয় তাহলে তুমি দিকটা কিভাবে বের করবা, লব্ধির মান, তাহলে এবার এটা হলো লব্ধির দিক, লব্ধির দিক। সো লব্ধির দিকটা তুমি কিভাবে বের করবা, টেন থিতা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। আচ্ছা থিতাটা কার সাথে আছে, থিতা আছে স্রোতের সাথে, তাহলে স্রোতের সাথে থিতা, এই জন্য স্রোতটা কি থাকবে সিঙ্গেল, প্লাস হলো নৌকা, আর নিচে হবে তোমার কত কস আলফা, আলফার মান কিন্তু 90 ডিগ্রি এখানে, আর উপরে হবে ইউ সাইন 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি তুমি দেখো জিনিসটা কি আসে, জিনিসটা আসে হলো তোমার ইউ বাই বি, কারণ কস 90 ডিগ্রি জিরো, এই পোর্শন জিরো, তাহলে উপরে সাইন 90 ডিগ্রি 1, সো ইউ বাই বি। তাহলে এই জিনিসটা এরকম না, তোমার এইটা যদি এইদিকে যদি ইউ হয়, এইদিকেও কি ইউ, এদিকে যদি ইউ হয় এদিকেও ইউ, আর এই পাশে হলো বি, তাহলে টেন থিটা হলো ইউ বাই বি, ওই যে ত্রিভুজে যে বিভাজন করে করা সেম জিনিস। এখন এখান থেকে যেটা আসে, তোমাকে মাঝে মাঝে এসির দূরত্ব বের করতে বলে, এসির দূরত্ব বের করতে বলে। আচ্ছা এসির দূরত্ব বের করা কি কঠিন জিনিস না, তাহলে আমাকে যদি বলে যে ডিস্টেন্স অফ এসি বের করতে, ডিস্টেন্স অফ এসি, দূরত্ব মানে কি, আমরা বলছি নৌকা সমবেগে চলে, তাহলে বেগ ইন্টু সময়, তাহলে এখানে এসি বরাবর যেটা বেগ সেটা হলো ডাব্লিউ, আর এখানে যেটা টাইম সেটা হলো টি মিনিমাম। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমি ডি এসি এর দূরত্ব বের করে ফেলবো। মাঝে মাঝে তোমাকে এই জায়গা থেকে বলে এই বিসি এর দূরত্ব বের করতে, কি বের করতে, বিসি এর দূরত্ব বের করতে, তাহলে বিসি এর দূরত্ব কি হবে, ডিবিসি, এইটা হবে, তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে পারো, পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে পারো, তাহলে কি হবে, তুমি দেখো এইখানে হলো তোমার এবি, এবি বরাবর যেটা আসে সেটা হলো প্রস্থ, এবি বরাবর এই যে বলছে এবি বরাবর আছে ডি, বিসি বরাবর ধরো এক্স আছে, আর এসি বরাবর তো আমরা বের করলাম ডিএসি, তাহলে তুমি ধরো বিসি বের করবা, ঠিক আছে, বিসি বের, তাহলে বিসি কি হবে, বিসি হবে অতিভুজ থেকে লম্ব বিয়োগ, তাহলে আমরা কি বলতে পারবো, ডিবিসি এটা হলো রুট ওভার ডি এসি স্কোয়ার মাইনাস ডি এবি স্কোয়ার। বুঝতে পারছো, এই ডিবিসি কে হলো এক্স ধরছে, ডিএসিতে আমরা বের করলাম ডিএসি স্কোয়ার মানে ডিস্টেন্স অফ এসি, মাইনাস হলো ডিএবি স্কোয়ার, এটাকে আবার তোমার প্রস্থ নর্মালি হলো ডি ধরছে, সেটা ডি স্কোয়ার। বুঝা গেছে, এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এখন এই এক্স তুমি আরো একটা নিয়মে বের করতে পারো, তুমি ভাই একে বলবা যে ভাই আপনি এত নিয়ম পড়াইতেছেন কেন, এত নিয়ম মনে থাকবে, তুমি দেখো তুমি যদি এখন সবগুলা মানে এই নিয়মগুলো দেখে রাখো, তোমার ম্যাথ সলভ করতে গিয়ে আর কোনো প্রবলেম হবে না, কারণ এক একটা ম্যাথ এক এক নিয়মে করা ইজি। তাহলে এবার আসো আমরা এই ডিএসসি এই ডিবিসি এটা আরেকটা নিয়মে বের করতে পারি। আচ্ছা বলো তো এটা কি, এটা হলো এক্স এক্সিস বরাবর না, এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর এই ইউ আর বি এর উপাংশ কি হবে, এক্স এক্সিস বরাবর ইউ আর বি এর উপাংশ কি হবে, ব্যাকে বলো তো, এক্স এক্সিস বরাবর ইউ আর বি এর উপাংশ কি হবে, এক্স এক্সিস বরাবর ইউ আর বি এর উপাংশ যেটা হবে সেটা হলো এক্স এক্সিস বরাবর তোমার ইউ এর কোনো উপাংশ থাকবে, থাকবে না, কারণ ইউ কস কত ডিগ্রি, ইউ কস কত ডিগ্রি, ইউ কস হলো তোমার 0 ডিগ্রি, ইউ কস কত ডিগ্রি, ইউ কস হলো 0 ডিগ্রি, 0 না 90 ডিগ্রি, তাহলে ইউ কস 90 ডিগ্রি, এই যে এইখানে হলো 90 ডিগ্রি, তুমি যদি উপাংশ বিভাজন করো ইউ কস 90 ডিগ্রি, তার মানে ইউর কোনো উপাংশ এক্স এর দিকে নাই, এক্স এর দিকে যা আছে সেটা শুধুমাত্র কার উপাংশ, বি এর উপাংশ, এক্স এর দিকে যেটা আছে সেটা শুধুমাত্র কিসের উপাংশ, বি এর উপাংশ। তাহলে এখানে হবে, আমরা এটার আগে একটু উপাংশগুলো দিয়ে দেই। সো এইখানে নর্মালি এই জায়গায় তোমার এক্স বরাবর যেটা কাজ করে বেগ, বেগ, বেগের উপাংশ এক্স বরাবর কাজ করে শুধুমাত্র তোমার বি, অ্যান্ড ওয়াই বরাবর কাজ করে শুধুমাত্র ইউ, অন্য কেউ কাজ করে না, কারণ কারো উপাংশ কারো জায়গায় যায় না, পরস্পর 90 ডিগ্রি আছে এই জন্য। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, এইখানে আমরা এই যে তোমার এ এক্স বা বিসি ডিবিসি যেটা, এটাকে আমরা কি বলতে পারি, এক্স এক্সিস বরাবর যেটা বেগ বি, এবং এখানে এটা যাইতে যে টাইম লাগে সেই টাইমটা হলো তোমার টি মিনিমাম, তাহলে এটা হবে বি, আর টি মিনিমামের মান কত, টি মিনিমামের মান হলো আমাদের ডি বাই ইউ, তাহলে বি ইন্টু ডি বাই ইউ, এটাও আমরা দিতে পারি। জাস্ট তুমি মানে এই লাইনগুলো মনে রাখো, এই লাইনগুলোই হলো তোমার ইম্পর্টেন্ট, তুমি হলো এইটা মনে রাখো, এটা তোমার ইম্পর্টেন্ট, তুমি হলো এটা মনে রাখো, টি মিনিমাম তো তুমি জানোই, টি মিনিমাম তো ব্যয় তোমাকে এখানে পড়াইছি, সো তুমি এই যে ব্যয় যেগুলো দেখাই দিচ্ছি এই লাইনগুলো মনে রাখো। ডিরাইভেশন তুমি নিজেই করে নিতে পারবা, ঠিক আছে, ডিরাইভেশন তুমি নিজেই করে নিতে পারবা, তুমি এটা মনে রাখো, ডিরাইভেশন তুমি নিজেই করে নিতে পারবা। তাহলে এটা হলো টেন থিটা, এটা হলো তোমার ডব্লিউ। জাস্ট এই লাইনগুলো মনে রাখো, এগুলো মনে রাখলে তোমার জন্য এই ব্যাপারটা একদম ইজি, তোমার জন্য এই জিনিসগুলো একদম ইজি, ঠিক আছে, তোমার জন্য এই জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে। তাহলে
বুঝতে পারছো? ব্যাকে বুঝাইতে পারছি? খুব ইজি। তাহলে এই জিনিসটা একটু দেখে নাও, এই জিনিসটা একটু দেখে নাও। আমরা পরের টপিকে যাই, আমরা হলো পরের টপিকে যাই, আমরা হলো পরের টপিকে যাই। তাহলে পরের টপিকটা কি? পরের টপিক হলো আমার যে কোনো দিকে নদী পারাপার। তাহলে এটা খুব ইজি, আমি একটা নদী নৌকা আইকা নেই, এতক্ষণ তো সব আইকা দেওয়া ছিল, এখন বাই আইকা নেই, ঠিক আছে? সো বাই আইকা নেই, জিনিসটা কেমন হয়? জিনিসটা ধরো এরকম, এটাই ধরো একটা নদী, তুমি চিন্তা করো, ভাইয়া বলছি এই জন্য চিন্তা করো এটা একটা নদী, ঠিক আছে? সো এটা একটা নদী, এখানে এরকম নদীর নীল নীল পানি আছে, নদীর নীল নীল পানি, স্বচ্ছ পরিষ্কার পানি, ট্রান্সপারেন্ট ওয়াটার। তাহলে ধরো এরকম আছে, ঠিক আছে, যাচ্ছে, ওকে, আমরা এখানে এরকম। এবার আসো, এবার আসো তোমার পয়েন্ট আউটও করে নিই। সো এটা ধরো এ পয়েন্ট, কালারটা চেঞ্জ করে নেওয়া উচিত, তাই না? এটা হলো এ পয়েন্ট। সো এটা হলো আমাদের এ পয়েন্ট, এটা হলো আমাদের এ পয়েন্ট, আর এটা ধরো আমার বি পয়েন্ট, এটা একদম অপর পার্ট। এখানেও নদীর প্রস্থ হলো তোমার ডি, আর সব সেম। এখন নৌকাটা ধরো যাচ্ছে কোন দিকে জানো? নৌকা হলো যাচ্ছে এইদিকে, নৌকাটা হলো যাচ্ছে এইদিকে, তার মানে সেই যাত্রাই শুরু করছে এইদিকে, এটাই তার যাত্রা। এইদিকে তার স্রোতের বেগ বি, আর এইদিকে তার নৌকার বেগ ইউ। সে যাচ্ছে এইদিকে, সে যে যাচ্ছে এখানে আলফা ধরো কোনো একটা কোণ আলফা, সে এইদিকে যখন যাচ্ছে, তাহলে সে এইদিকে গেলে কি হবে? এইদিকে গেলে সে ধরো সামহাউ এখানে সুন্দর করে এই রাস্তা বরাবর গিয়ে এইখানে কোনো একটা জায়গায় গিয়ে সে উঠবে, এখানে হলো গিয়ে সে পৌঁছাবে, ঠিক আছে? আর এ থেকে বি হলো ডিরেক্ট অপর পার, এটা হলো আড়াআড়ি দূরত্ব। এই যে এ থেকে বি এর যে দূরত্ব, এটা হলো আড়াআড়ি দূরত্ব। তো সে তো আর আড়াআড়ি যায় নাই, সে হলো গেছে এইদিকে ধরো কোনো একটা দিকে, ওকে, সে ধরো এইদিকে গেছে, ওকে। তাহলে এখন আমাদেরকে মাঝে মাঝে বলে যে একদম অপর বিন্দু থেকে এই যে তোমার সি বিন্দু, এইটার দূরত্ব কত, এটা বের করতে বলে। আচ্ছা, সে কি সি বিন্দুতে যাবে? সরি, আমি ভুল করছি, ওয়েট, সে তো হলো সি বিন্দুতেও যাবে না, সে যাবে তো লব্ধি বরাবর। তাহলে আমরা একটু জিনিসটা দেখি, ধরো এই বি থেকে এ, এটা হলো একদম দূরত্ব, আর সে যাবে হলো লব্ধি বরাবর। তাহলে লব্ধির দিক কোন দিকে হবে? লব্ধির দিক হবে এইরকম কোন একটা দিকে, তাই না? এরকম কোন একটা দিকে, ধরো সে এরকম দিকে গিয়ে এই জায়গায় মিলিত হইলো, আমরা ধরে নিলাম, ধরে নিলাম সে এই বিন্দুতে গিয়ে মিলিত হইলো, ওকে, ধরে নিলাম সে এই বিন্দুতে গিয়ে মিলিত হইলো। তাহলে এটা হলো তোমার সি। এই লব্ধিটা ধরো তোমার কার সাথে? বি এর সাথে, অর্থাৎ স্রোতের বেগের সাথে থিতা কোণ তৈরি করছে। আর এই যে বেগ, এটা হলো ধরো লব্ধি বেগ, এটা হলো তোমার লব্ধি বেগ, ওকে। সো এইরকম যদি হয়, এইরকম যদি হয়, জিনিসগুলা ঠিকমতো তোমাদের জন্য বোধগম্য হবে না মনে হয়। আমি একটু আরো সুন্দর করে আঁকা ট্রাই করি, দাঁড়াও, আমি একটু পয়েন্টগুলো এইদিকে দিই। সো আমি ধরো পয়েন্টগুলো এইখান থেকে নিই, এটা ধরো এ, আর এইটা ঠিক অপর পাড়ের বিন্দু হলো ধরো বি, বি। আর নৌকাটা হলো ধরো চলা শুরু করছে এইদিকে, নৌকাটা হলো চলা শুরু করছে ধরো এইদিকে, এবং সে রিচ মানে পৌঁছাইলো এখান থেকে গিয়ে, সে পৌঁছাইলো ধরো এই বরাবর কোনো একটা জায়গায়, লব্ধি আর কি, ঠিক আছে? সো সে ধরো পৌঁছাইলো হলো এই বরাবর কোনো একটা জায়গায়। আর এখান থেকে আমরা যদি একদম অপর পার নেই, সেটা হলো এই বরাবর একটা বিন্দু, এটা হলো এ থেকে বি অপর পার। তাহলে এইখানে এটা হলো তোমার এটা হলো তোমার স্রোতের বেগ বি, এটা হলো আমাদের নৌকার বেগ ইউ, আর এই বরাবর হলো লব্ধি বেগ ডাব্লিউ, লব্ধি বেগ ডাব্লিউ। আর এইখানে স্রোতের সাথে যে উৎপন্ন কোণ, এটা হলো আলফা, এবং লব্ধি যে কোণ তৈরি করছে সেটা হলো থিতা। লব্ধি হলো স্রোতের সাথে থিতা কোণ তৈরি করছে, এবং নৌকা হলো স্রোতের সাথে আলফা কোণে চলা শুরু করছে। তাহলে এখান থেকে তুমি যদি লব্ধি বের করো ডাব্লিউ, এটা কিন্তু নর্মাল ফর্মুলা অনুযায়ী হবে, এটা হবে তোমার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2UB কজ আলফা। নর্মালি আমরা লব্ধির যে ফর্মুলা পড়ছি সেই ফর্মুলাতে, ঠিক আছে? আর এখান থেকে তুমি যদি থিতা বের করো, এটাও নর্মাল যে থিতার ফর্মুলা সেটা টেন থিতা, এটা হবে তোমার কি, কার সাথে থিতা, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাহলে স্রোতের সাথে ইউ কজ আলফা, আর এখানে হবে ইউ সাইন আলফা। সো নর্মাল, এগুলো একদম সামান্তরিকের সূত্র দিয়ে। এখন যেটা বলে মাঝে মাঝে, ওই যে তোমাদেরকে বললাম যে বি থেকে সি এর দূরত্ব নির্ণয় করতে, তো বি থেকে সি এর যে দূরত্ব নির্ণয় করতে যদি বলে, বি থেকে সি এর দূরত্ব নির্ণয় করতে যদি বলে, আচ্ছা তাহলে এখানে তোমার বি থেকে সি এর যদি দূরত্ব নির্ণয় করতে বলে, এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব? এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব? এই দূরত্বটা আমরা নির্ণয় করব কিভাবে? এই দূরত্বটা আমরা নির্ণয় করব হলো উপাংশ বিভাজন দিয়ে। আচ্ছা বলো তো এটার এক্স বরাবর উপাংশ কত? এক্স বরাবর উপাংশ, তাহলে এক্স বরাবর উপাংশ হলো তোমার বি কস 0 ডিগ্রি, কারণ সে হলো এক্স অ্যাক্সিস আছে, প্লাস ইউ কজ আলফা, এটা হলো তোমার এক্স বরাবর উপাংশ, তাই না? তার মানে এক্স বরাবর বেগের উপাংশ হলো এটা। এই যে আমরা এক্স বরাবর উপাংশ বলতেছি, এগুলো কিন্তু এক্স বরাবর বেগের উপাংশ, হ্যাঁ?
এটা হলো বেগের এক্স বরাবর উপাংশ, বেগের ওয়াই বরাবর উপাংশ। সো এটাও বেগের এক্স বরাবর উপাংশ, বেগের ওয়াই বরাবর উপাংশ। আচ্ছা, তাহলে এখন এখানে বেগের এক্স বরাবর উপাংশ হলো এইটা। সো বেগের যদি ওয়াই বরাবর উপাংশ নেই, ওয়াই বরাবর উপাংশ হলো তোমার বি সাইন 0 ডিগ্রি, তার মানে এটা বাদ, 0 ডিগ্রি এটা বাদ। তারপর হলো আমার আসে ইউ সাইন আলফা। তাহলে এখানে তোমার কি আসে, এখানে আসে তোমার বি প্লাস ইউ কজ আলফা, আর এখানে আসে তোমার ইউ সাইন আলফা, এরকম আসে। এখন আসো আমার যে বিসি, বিসিটা কি এক্স এক্সিসের সরণ না? বিসি আমরা ধরলাম এক্স, এটা হলো এক্স এক্সিসের সরণ না? তাহলে আমরা কি বলবো, বিসি বা যেটাকে আমরা এক্স ধরছি সেটা হলো এক্স এক্সিস বরাবর যে বেগের উপাংশ সেটা ইনটু হলো টাইম। এখন টাইমটা তুমি কেমনে বের করবা? টাইম মানে কিন্তু তোমার সরণ বাই, টাইম মানে কি সরণ বাই সময়, সমবেগের যেটা টাইম। তাহলে আমরা যদি এখান থেকে টাইম বের করি, এখান থেকে আমরা যদি টাইম বের করি, টাইম হলো তোমার কি সরণ, সরণ হলো কি ডি প্রস্থ বরাবর, কারণ সে আলটিমেটলি এই পার থেকে ওই পাশে গেলে তার নেট সরণ কি হবে, নেট সরণ তো প্রস্থ বরাবরই হবে। ওকে, সরণ বাই হলো তোমার কি টাইম। তাহলে টাইমটা কত হবে? এটা হবে তোমার ইউ সাইন আলফা, এটা হবে কি ইউ সাইন আলফা। ক্লিয়ার? সো এই বিএক্স ইন্টু টি, এটা দিলে আমরা এখান থেকে কি পাবো, এটা দিলে আমরা এখান থেকে তোমার অ্যাকচুয়ালি যে বিসি বরাবর দূরত্ব সেটা হলো পাবো। ক্লিয়ার? সো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমরা একটু পরেই ম্যাথ দেখবো, আমরা জটপট 3-4টা ম্যাথ দেখে ফেলবো, সেগুলো দেখলে আমাদের কভার হয়ে যাবে। এটা নর্মালগুলো, এগুলো হলো নর্মাল সামান্তরিকের নিয়মে। ওকে, সো আমরা 3টা পার্ট দেখলাম ভাইয়া, আমরা 3টা পার্ট দেখলাম, একটু আমরা দেখে আসি। আমরা শুরুতে দেখলাম তোমার একদম স্রোথিন নদীতে কি হয়, সো এটা হলো আমাদের স্রোথিন নদী যে ব্যাপার স্যাপারগুলো আছে। তারপর দেখে নাও ন্যূনতম দূরত্বে নদী পার, ন্যূনতম দূরত্বের কাহিনীগুলো কি এটাও তোমরা এখানে দেখতে পাইতেছো। এই জিনিসগুলো আমার মার্কিং করাগুলো একটু দেখে রাখো, ম্যাথে কাজে লাগবে। তারপর এই যে ন্যূনতম দূরত্বে নদী পারে আরও একটু ডিটেইলস, আরও একটু ভিন্নভাবে। এরপর ন্যূনতম সময়ে নদী পার, সো এটা হলো আমাদের ন্যূনতম সময়ে নদী পার। এবং এইখানে আমরা দেখছি যে কোনো দিকে যদি নদী পার হয় তখন কি হবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা যে কোনো দিকে ন্যূনতম এই যে কোনো দিকে নদী পারের ক্ষেত্রে আমরা দেখে আসছি। এখন আমরা হলো নদী নৌকার যে বিভিন্ন সমস্যা বলি সেটা দেখব। তাহলে বলছে তোমরা পদ্মা নদীর মাঝে উপন্যাস পড়ছো না? পদ্মা নদীর মাঝে হলো কুবের ছিল না, কুবের, মাঝি কুবের। সেই মাঝি কুবেরকে দেখতে আমরা হলো সেই তোমার দ্বীপে গেছি আর কি, ঠিক আছে? ময়না দ্বীপে গেছি, ময়না দ্বীপে গিয়ে দেখি কুবের এখনো নৌকা চালায়। তো সেই কুবের কি করছে, এরকম একটা নদীতে এসি বরাবর, মানে তার টার্গেট সে ময়নাদ্বীপ থেকে বের হবে, তাহলে সে এসি বরাবর কুবেরের নৌকার বেগ যেটা দিছে এখানে বি1, এই বি1 এর মান দিছে 5.5, তার মানে কুবের হলো এই বরাবর যাইতেছে। এবং সিবি বরাবর স্রোতের বেগ, সিবি মানে এই বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে আর কি, ঠিক আছে? সিবি মানে এই বরাবর অর্থাৎ এই বরাবর স্রোতের বেগ, সেটা কত? সেটা হলো তোমার 1.2, স্রোতের বেগ 1.2 ms ইনভার্স 1, আর এইদিকে যাইতেছে 5.5 ms ইনভার্স 1। ওকে, এটা আসো, এই দুইটা আমরা দেখলাম। এখন বলছে নদীর প্রস্থ এবি, এটা হলো 400 মিটার, ঠিক আছে? কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছাইলো? তাহলে প্রকৃতপক্ষে কত মানের বেগে বলো তো ভাইয়া? এই প্রকৃতপক্ষে কত মানের বেগ, এটা আসলে কি? প্রকৃতপক্ষে কত মানের বেগ, এটা কিন্তু আসলে লব্ধি বেগ, এটা আসলে কি লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগের সূত্র কি? ডিরেক্ট ফর্মুলা ফেলে দাও, লব্ধি বেগের সূত্র। এটা যেহেতু তোমার প্রকৃতপক্ষে অপর পারে, তার মানে একদম এ থেকে বি অপর পারে পৌঁছাইছে, তার মানে ন্যূনতম দূরত্ব নদী পার। তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা আমরা দুইটা পড়ছি, একটা হলো তোমার নৌকার বেগ স্কয়ার মাইনাস হলো তোমার স্রোতের বেগ স্কয়ার, তাই না? তাহলে এটা দিলে আমাদের কত আসে? নৌকার বেগ কত? 5.5, সো 5.5 স্কয়ার, আর স্রোতের বেগ কত? 1.2। তাহলে দেখো এখানেও স্রোতের বেগ থেকে নৌকার বেগ বেশি, তার মানে সে অপর পারে পৌঁছাইতে পারবে। স্রোতের বেগ থেকে যদি নৌকার বেগ বেশি হয় তাহলে সে অপর পারে পৌঁছাইতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু পারবে না। তাহলে এটা কি 5.5 স্কয়ার মাইনাস হলো 1.2 স্কয়ার, তাহলে জিনিসটা কত আসে? জিনিসটা আসে 5.36। তাহলে ডাব্লিউ এর মান আসে 5.36 মিটার পার সেকেন্ড, 367 মিটার পার সেকেন্ড, এরকম আসে, ঠিক আছে? আচ্ছা, তো 5.5367 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 5.367, তাই না? ওয়েট, আমি মনে হয় ভুল করছি। 5.5 স্কোয়ার মাইনাস হলো তোমার 1.2 স্কোয়ার, 5.367, হ্যাঁ। তাহলে এখানে প্রকৃতপক্ষে কত মানের, সেটা হলো 5.367 এরকম। তো এইখানে আমরা যদি দেখি তোমার এখানে আমাদের আসে হলো এটা প্রকৃতপক্ষে তার যে নৌকার বেগ, সেটা হলো আমার আনসার এইটা,
ঠিক আছে, তুমি এটা ডিটেলসে সলভ করতে পারো, বা জাস্ট তোমাকে একদম সিম্পল ওয়ে যেটা সেটাতেই আমরা দেখাই দিছি কত মানের বেগে অপর পারে পৌঁছে এলো, তাহলে সে প্রকৃতপক্ষে এই যে লব্ধি বেগ সেই লব্ধি বেগে হলো অপর পারে পৌঁছাইছে। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের এখানে কি আছে, এখানে আমাদেরকে বলছে যে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, আচ্ছা দেখো স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে জিনিসটাকে আমরা যদি ড্র করি, ধরো এরকম, এটা একটা ধরো নদী, এটা একটা ছোটোখাটো নদী, তো এখানে বলছে 1 কিলোমিটার প্রস্থ, সো এটার মান হলো তোমার 1 কিলোমিটার, প্রস্থের মান হলো 1 কিলোমিটার, আমরা দেখি প্রস্থের মান হলো তোমার 1 কিলোমিটার। আচ্ছা, তারপর এখানে আমাদের আছে কি 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু প্রতিযোগিতা অংশগ্রহণ করে, সো প্রস্থ হলো 1 কিলোমিটার, এটা আমরা ফার্স্টে ডিনোট করলাম। ওকে, তারপর বলছে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এটা সাঁতারের বেগ, ওই যে নৌকার বেগের মতো কাজ করবে আর কি। ঠিক আছে, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, জিনিসটা একটু বুঝো, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এই জিনিসটা মানে কি, মানে হলো নৌকাটা সে ধরো এই বিন্দু থেকে এই দিকে চালনা করছে, এটা হলো স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। ক্লিয়ার, স্রোতের প্রতিকূল, স্রোতটা তো যাইতেছে কোন দিকে, এই দিকে, সে যাইতেছে এই দিকে 6, আর স্রোত এই যে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার 2.5, আচ্ছা ঠিক আছে, তাহলে স্রোতের বেগ দিয়ে দিচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এই যে দেখো আমাদের এখানে স্রোতের বেগ দিচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, নয়তো স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার বেগ, তার মানে স্রোতের বেগ হলো এই যে সামনের দিকে, এটা হলো আমাদের স্রোতের বেগ তোমার বি, আর এটা হলো ইউ, তাহলে সে হলো এই যে স্রোতের প্রতিকূল, মানে একদম স্রোতের বেগের বিপরীতের সাথে কত কোণে গেছে, স্রোতের বেগের বিপরীতের সাথে সে হলো 60 ডিগ্রি কোণে গেছে, কত কোণে, 60 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করছে, তার মানে স্রোতের সাথে তার উৎপন্ন কোণ কত, 120 ডিগ্রি, মাথায় রাখবা। এরপর আমাদেরকে যেটা বলছে যে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করলো, তার মানে আরেকজন সাঁতারু ছিল যে হলো 6 কিলোমিটার পার বেগে, যে হলো তোমার 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে যাওয়া শুরু করলো। ঠিক আছে, 6 কিলোমিটার পার আওয়ার, এও হলো 6 কিলোমিটার পার আওয়ার বেগে, বাট এটাকে আমরা ধরি হলো তোমার U2 আর এটা হলো U1 পার আওয়ার। ঠিক আছে, দুইজন সাঁতারু, একজন আড়াআড়ি গেছে, একজন হলো স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে গেছে। ওকে, নদীতে স্রোতের বেগ এত, প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো, আমাকে বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করতে, কি বলছে, প্রথম সাঁতারুর লব্ধি বেগ, তার মানে হলো ডাব্লিউ নির্ণয় করতে বলছে, তাই না, ডাব্লিউ নির্ণয় করতে বলছে। এখন যদি আমার এখানে ডাব্লিউ নির্ণয় করতে বলে, ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি, রুট ওভার ওই যে তোমার স্রোতের বেগ, সরি নৌকার বেগ স্কোয়ার মাইনাস হলো স্রোতের বেগ, তাহলে এখানে জিনিসটা কি হয়, রুট ওভার 6 স্কোয়ার মাইনাস হলো 3, কিলোমিটার পার আওয়ার আসুক সমস্যা নাই, এটার একক কিলোমিটার পার আওয়ার আসবে, সমস্যা নেই, দুইটার একক কিন্তু সেম, সো আমার চেঞ্জ করা লাগবে না, আলাদা থাকলে আমি দুইটাকে সেম বানাই নিতাম, দুইটার এক যেহেতু সেম আমার চেঞ্জ করা লাগবে না, তাহলে এখানে রুট ওভার 6 স্কোয়ার মাইনাস হলো 3 স্কোয়ার, জিনিসটা আসে 5.196, তাহলে এখানে কত আসে 5.196, এই যে এটা কি ন্যূনতম দূরত্বে নদী পার, কারণ তুমি এদিকে গেলে ন্যূনতম দূরত্বে নদী পার করবা। ঠিক আছে, ন্যূনতম দূরত্বে নদী পার করবা, সো এত কিলোমিটার পার আওয়ার। এখন এইটা তুমি কিন্তু আরো একভাবে বের করতে পারো, সেটা কিভাবে, সেটা হলো ওই যে বলছে ডাব্লিউ, তুমি আরেকটা জিনিস দিতে পারো, সেটা হলো বি সাইন আলফা, সরি বি না তো ইউ, আচ্ছা ইউ সাইন আলফা, এটা দিয়েও তুমি বের করতে পারো, আমরা বলছি ডাব্লিউ ইকুয়াল টু ইউ সাইন আলফা, ইউ এর মান কত, এখানে ইউ এর মান হলো 6, সাইন হলো 120, এইটাও তুমি যদি করো সেম মান আসবে তোমার 5.196, 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন তোমার এইটা দেখে আবার, সরি আমি আগের বার বলতে ভুলে গেছি, এইটা দেখে তোমার এই কোশ্চেনে আনসার জাগতে পারে যে ভাই এইটা যদি আমি ডাব্লিউ ইকুয়াল টু ইউ সাইন আলফা দিয়ে করি, তাইলে সেটা তো আমার 5.367 এটা সমান হয় না, এটা সমান হয় না, তাহলে তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে এইটা কেন এমন হয়েছে, এইখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটাই রং ছিল, কি ছিল, রং ছিল, কারণ এইটার মান যদি 5.5 হয়, এইটার মান যদি 1.2 হয়, এরা ঠিক এই বিন্দুতে এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করবে না, মানে এখানে যে আলফার মানটা দিছে এটা অ্যাকচুয়ালি 120 ডিগ্রি কোণ না। ঠিক আছে, এখানে এই কোশ্চেনে আলফার মানটা হলো ভুল দিছে, সো এই আলফার মান যেটা আছে এইটা অ্যাকচুয়ালি হলো ভুল, এখানে আলফার মান এটা না, এইখানে তুমি যদি এটা মিলাইতে চাও তাহলে আলফার মান ধরে নিবা, আলফা ইকুয়াল টু, বা ওই যে আমরা এখান থেকে বের করবা। ঠিক আছে, এটা একটু বলে দেই, সরি, সো এটা একটু বলে দেই, ওই যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস
ইউ বাই বি, তাই না? তাহলে মাইনাস হলো স্রোতের বেগ বাই হলো তোমার 1.2 বাই 5.5 বাই হলো তোমার নৌকার বেগ। তাহলে এইখান থেকে তুমি আলফা বের করলে সেটা প্রকৃত আলফা আসবে। এখানে আলফার মান যদি 120 দাও তাহলে এটা কখনোই মিলবে না। সো আলফার মান অ্যাকচুয়ালি এখানে কত? এখানে হলো তোমার কজ ইনভার্স মাইনাস 1.2 বাই হলো 5.5, এইটা হলো আলফার মান। তার মানে বুঝছো কোশ্চেনে কিন্তু ভুল ছিল, এটা বোর্ড কোশ্চেন ভুল ছিল। তাহলে এখানে আলফার মান কত? এটা হলো 102.6 ডিগ্রি। একজ্যাক্টলি অপর পাড়ে পৌঁছানোর জন্য 102.6 ডিগ্রি কোণে যাওয়া লাগতো, ঠিক আছে? অপর পাড়ে পৌঁছানোর জন্য এই যে অপর পাড়ে যদি পৌঁছাইতে বলে তাহলে কিন্তু অবশ্যই তোমার 102.6 ডিগ্রি কোণে যাওয়া লাগবে। যদি তুমি এখানে আলফার মান এবার 102.6 বসাও, কজ 102.6, তাহলে তুমি দেখো সেম মান আসবে। ইউ এর মানটাও বসাই দাও, ইউ এর মান হলো 5.5, এটা বসাও। এটা যদি তুমি বসাও 5.5 ইন্টু কজ 102.6, এটা যদি তুমি বসাও ব্যা তুমি এখানে দেখবা যে সাইন, কজ আলফা বলছি, সাইন হবে, এটা সাইন, তাহলে তুমি দেখবা 5.367 আসবে। এটা সাইন, এটা কজ না, এটা হলো সাইন। তাহলে সাইন তুমি যদি এটা বসাও তাইলে তুমি দেখবা এটা 5.367 ওইটার মতো আসতেছে, 5.367 এমএস ইনভার্স 1। বুঝতে পারছো? এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটাই ভুল ছিল, কারণ এই যে ব্যয় তোমাদেরকে বলছি এইটা কিন্তু সবার জন্য সত্য। এই যে ব্যয় তোমাদেরকে বলছি এই যে এই লাইনটা ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন আলফা, এটা কিন্তু সবার জন্য সত্য, এটা সবার জন্য কি সত্য। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা বুঝছি, এটা আমরা বুঝছি। দেখছো সবগুলা কিন্তু তোমার মানে সেম ফর্মুলাগুলো দিলেই হয়, ফর্মুলাগুলো জানলেই হয়। কই থেকে আসছে এটা বুঝলে তুমি কখনো যদি ফর্মুলা পরীক্ষায় ভুলে যাও, এটা একটু সুন্দর করে দেখে টেকে মানে নিজেই হলো খাতায় একটু টাইম নিয়ে ফর্মুলাটাতে চলে আসতে পারবো, ওই লাইনটাতে তুমি নিজে চলে আসতে পারবো। আচ্ছা, এবার আসো লাস্ট ম্যাথ আজকের ক্লাসের। 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর, 1 কিলোমিটার প্রস্থ একটি নদী, তার মানে নদীর যে তোমার প্রস্থ সেটা হলো 1 কিলোমিটার। একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। তাহলে নদীর তীরে হলো এত মিটার বেগে একটা বাস গতিশীল। আচ্ছা, বাস চলে আসছে। নদীর অপর তীর হইতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাস ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার বেগে নৌকা যোগে রওনা দিল। নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। সো এখানে আসলে বাস দিল, বাসের কথাটা অন্য কোশ্চেনে আছে, এই পার্টে নাই, আমরা দেখব হয়তো আমাদের অন্য একটা ক্লাসে। আমরা নদী নৌকা নিয়ে আরও একটা ক্লাস নেব, সো অবশ্যই ওই ক্লাস করার আগে এটা করে যাবা। তাহলে এখন কি বলছে, সে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, ধরো এই স্রোতের সাথে সে 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, সে হলো স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। ধরো এরকম স্রোতের সাথে হলো 70 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করছে। এইদিকে হলো আমাদের স্রোত বি, এইদিকে হলো ইউ, সে হলো 70 ডিগ্রি কোণে, আলফার মান হলো 70 ডিগ্রি আর কি, 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। ওকে, নৌকা যোগে রওনা দিল। নদীতে স্রোতের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে সে হলো, এটা হলো 6, ইউ এর মান হলো 6 মিটার পার সেকেন্ড, আর নদীর যে স্রোতের বেগ সেটা হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে নৌকার লব্ধি বেগ কত? তাহলে তোমরা এখান থেকে যে বলছি যে কোনো দিকের যে কন্ডিশনটা ছিল সেটা দিয়ে লব্ধি বেগ বের করে ফেলতে পারবা না? যে কোনো দিকের কন্ডিশন দিয়ে তোমরা লব্ধি বেগ বের করে ফেলতে পারবা না? তাহলে লব্ধি বেগ কি হবে? লব্ধি বেগ ধরো এটা ডাব্লিউ, এটাকে আমরা ধরি ডাব্লিউ। সো ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ আলফা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। ইউ এর মান কত? ইউ মানে হলো নৌকা, 6, স্রোতের বেগ হলো 2, তাহলে 2 × 6 × 2 cos 70 ডিগ্রি। এইখান থেকে এটাকে আমি যদি ক্যালকুলেট করি এখান থেকে আমি হলো কি পেয়ে যাব? লব্ধির বেগ পেয়ে যাব, লব্ধি বেগের মান পেয়ে যাব। তাহলে শুধু মান বের করলে হবে নাকি দিক বের করতে হবে? শুধু যদি লব্ধি কথা থাকে, বারবার বলছি শুধু লব্ধি কথা থাকলে মানও লাগবে দিকও লাগবে। তাহলে দিক কি হবে? টেন থিটা। তুমি কার সাথে অ্যাঙ্গেল নিবা? ধরো স্রোতের সাথে অ্যাঙ্গেল নাও, তাহলে স্রোতের সাথে যদি অ্যাঙ্গেল নাও স্রোত থাকবে সিঙ্গেল, 2 + 6 cos 70 ডিগ্রি বাই হলো 6 sin 70 ডিগ্রি। এইখান থেকে তুমি কি বের করে ফেলতে পারবা? এখান থেকে হলো তুমি থিতাটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে এইভাবে লব্ধি
বেগের মান এবং দিক দুইটাই আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এই ছিল আজকে আমাদের নদী নৌকা সংক্রান্ত যত প্রবলেম। অবশ্যই কনসেপ্ট ভাইয়া যেভাবে প্রুভ করে আসছি তুমি ট্রাই করবা খাতা কলম নিয়ে ক্লাসের সময় নিজে নিজে বসে বসে সেমভাবে প্রুভ করার, বা বায়ারটা একবার দেখে নোট করার পর নিজে আরেকটা খাতায় একটু প্র্যাকটিস করবা যে সেমভাবে তুমি প্রুভ করে আসতে পারতেছো কিনা। তুমি যদি এগুলো বুঝো ভাইয়া যা পড়াইছি এগুলো যদি তুমি একটু নিজে নিজে মাথায় নিতে পারো, নদী নৌকায় ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এবং আমি গ্যারান্টি দিচ্ছি নদী নৌকা থেকে একটা সিকিউ তোমাদের এইচএসসিতে আসবেই। তুমি যেই ব্যাসি হও না কেন, এখান থেকে আসবে, এখান থেকে আসা ম্যান্ডেটরি, ঠিক আছে? এই ভেক্টরের যদি তুমি ব্যাকে বলো ভাই আপনি একটা কনসেপ্ট বলেন, আমি জাস্ট একটা কনসেপ্ট পড়ে ভেক্টর থেকে আনসার করতে চাই, সেটা হবে নদী নৌকা। তাহলে অবশ্যই নদী নৌকার এই লেকচারটা তোমাদের ভালো করে দেখতে হবে এবং এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ভাই ট্রাই করছি যত টাইপের পসিবল সবগুলো একসাথে দেখাই দেওয়ার। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হলো এইটা, আমাদের এটা একটা মানে ভেক্টর, সেখানে বলছে ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k হলে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 2। সো আমি এটা নিয়ে তোমাদের মানে খুব বেশি কিছু বলে দেবো না, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো বাসায় ট্রাই করবা এবং আমরা হলো এটা কি আমাদের নেক্সট ক্লাসের শুরুতে যদি না পারো সলভ করে দেবো, কিন্তু সলভের জন্য অপেক্ষা না করে অবশ্যই আগে একটু টাইম দিয়ে এটা বাসায় প্র্যাকটিস করলে তোমারই লাভ, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস মোটামুটি এতটুকু পর্যন্ত। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এই পুরো প্লেলিস্টটি শেয়ার করো এবং সবাই একসাথে শিখো। সবাই একসাথে শিখার মজাটাই অন্যরকম। সবাইকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।